হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা থার্ড সেমিস্টার জেনারেলের স্টুডেন্টদের জন্য। তো লাস্ট যে ভিডিওটা আমি তোদেরকে দিয়েছিলাম সেখানে আমরা এই চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম, যে সিকোয়েন্স অফ রিয়াল নাম্বারস। এবং আগের দিনের আমাদের ভিডিওতে এই চ্যাপ্টারের যে টপিকগুলো আমরা কভার করেছিলাম সেগুলো ছিল যে ডেফিনেশন অফ এ সিকোয়েন্স, সিকোয়েন্সের বেশ কিছু এক্সাম্পল, কোনো একটা সিকোয়েন্সের রেঞ্জ সেট বলতে আমরা কী বুঝি, বাউন্ডেড অ্যান্ড আনবাউন্ডেড সিকোয়েন্সের ডেফিনেশন কি, তার কিছু অ্যাসোসিয়েটেড এক্সাম্পল। তারপরে আমরা দেখেছিলাম মনোটোনিক সিকোয়েন্সের ডেফিনেশন, নাল সিকোয়েন্স কাকে বলে। এবং লাস্টে যেটা আমরা সেখানে করেছিলাম সেটা হচ্ছে কনসেপ্ট অফ কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স। দ্যাট মিনস কোনো একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয়, যদি তার কোনো লিমিট থাকে, এক্সএন যদি একটা সিকোয়েন্স হয় এবং তার লিমিটটা যদি এল হয়, তাহলে সেটাকে আমরা কিভাবে ডেফিনেশনের সাহায্যে লিখতে পারি, এই ব্যাপারটা আমরা দেখেছিলাম। তো আজকে আমি যেটা শুরু করছি সেটা আমাদের সাতরা পাবলিকেশনের যে আমাদের জেনারেলের বই রয়েছে রিয়াল অ্যানালিসিসের, তার 34 নাম্বার পেজ থেকে স্টার্ট করছি, যেটা কিনা আমাদের 2.6 দাগ নাম্বার থেকে আজকে আমাদের স্টার্ট হবে। তো শুরুতে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সাম ইম্পর্টেন্ট থিওরেমস অন কনভার্জেন্ট সিকোয়েন্সেস। তো কোনো একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তো তার উপর বেস করে আমরা বেশ কয়েকটা এখানে থিওরেম দেখবো আর কি। তো বেসিক্যালি সবার ফার্স্টে আমি দুটো থিওরেমের আজকে প্রুফ করাবো কনভার্জেন্ট সিকোয়েন্সের ওপরে। তো প্রথম যে থিওরেমটা আমাদের রয়েছে তার স্টেটমেন্টটা বলছে যে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স হ্যাজ এ ইউনিক লিমিট। তাহলে কোনো একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তার মানে তার যদি লিমিট এক্সিস্ট করে তাহলে সেই লিমিটটা ইউনিক হতে হবে। কেমন? তাহলে দেখা যাক, আমি আগে এখানে থিওরেমের স্টেটমেন্টটা লিখে নিচ্ছি। স্টেটমেন্টটা আমাদের বলছে কি না, এভরি কনভার্জেন্ট, আমি এখানে শর্টে লিখলাম কনভার্জেন্ট সিকোয়েন্স হ্যাজ এ ইউনিক লিমিট। তাহলে কোনো একটা কনভার্জেন্ট সিকোয়েন্সকে যদি আমি এখন কনসিডার করি তাহলে তার একটাই লিমিট থাকতে পারে, মোর দ্যান ওয়ান ডিফারেন্ট লিমিট থাকা সম্ভব না যে কোনো কনভার্জেন্ট সিকোয়েন্সের পক্ষে। তো দেখা যাক আমি কিভাবে এটাকে প্রমাণ করতে পারি। আমি ধরে নিচ্ছি যে লেট এক্স এন বি এ convergent sequence and let L1, L2 where bracket এ লিখব L1 not is equal to L2 be the limits of xn। তো আমরা ধরে নিলাম যে xn একটা কনভার্জেন্ট সিকোয়েন্স এবং xn এর দুটো ডিফারেন্ট লিমিটস রয়েছে L1 এবং L2। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এটাকে যে লিমিট অফ xn ইজ ইকুয়াল টু আমরা L1ও লিখতে পারবো অ্যান্ড লিমিট অফ xn ইজ ইকুয়াল টু আমরা L2ও লিখতে পারবো। কেমন? তো এক্ষেত্রে এটা কিছু না দেওয়া মানে আমরা জানি সিকোয়েন্সের ক্ষেত্রে n টেন্স টু ইনফিনিটি অলরেডি হয়, সুতরাং এখানে আর নিচে n টেন্স টু ইনফিনিটি এটা দেওয়ার দরকার পড়ে না সিকোয়েন্সের ক্ষেত্রে। তো আমরা দেখেছিলাম এর ডেফিনেশনটা আগের দিন আমরা ভিডিওতে লাস্টে এই টপিকটা দিয়েই কমপ্লিট করেছিলাম, যে এইটা থাকা মানে আমরা সেখানে কি লিখতে পারবো, xn এই সিকোয়েন্সটা যদি লিমিট L1 হয় তাহলে আমরা কি লিখতে পারবো না, আমরা যদি একটা এপসাইলনকে কনসিডার করি, যেখানে এপসাইলন হচ্ছে আরবিটারি স্মল পজিটিভ নাম্বার, তাহলে সেখানে একটা ন্যাচারাল নাম্বার m পাবো আমরা, যাতে করে মড অফ xn মাইনাস L1 লেস দেন এপসাইলন হবে ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু m এর জন্য। তাহলে এখন যেহেতু আমার দুখানা এখানে লিমিটের ব্যাপার আছে, তাহলে এটার জন্য আমি সেক্ষেত্রে ধরে নিচ্ছি যে ন্যাচারাল নাম্বারটা পাবো সেটা m1 আর এটার জন্য ধরে নেব m2 এক্ষেত্রে। তাহলে আমি সবার ফার্স্টে এখানে লিখে নিচ্ছি যে লেট এপসাইলন গ্রেটার দেন 0 বি আরবিটারি স্মল রিয়াল নাম্বার। এখানে আর আমাদের পজিটিভ দেওয়ার দরকার নেই, কারণ এখানে অলরেডি গ্রেটার দেন 0 লেখাই আছে। তাহলে এখন আমরা কি লিখতে পারবো, লিখবো সো দেয়ার এক্সিস্ট টু ন্যাচারাল নাম্বারস m1, m2 বিলংস টু ক্যাপিটাল N ন্যাচারাল নাম্বারস সাচ দ্যাট কি লেখা যাবে না, আমরা লিখতে পারবো মড অফ xn মাইনাস L1 লেস দেন, আমি এখানে লিখে দিচ্ছি এপসাইলন না লিখে এপসাইলন বাই 2, তার কারণ এখানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, শেষে গিয়ে যোগ করতে হবে, ওই জন্য এপসাইলন বাই 2 নেওয়া।
তোরা বেসিক্যালি জানিস, সেটা আমি আগের দিনের ভিডিওতেও বলেছি যে এখানে এপসাইলন লেখাও যায়, এপসাইলন বাই 3 লেখাও যায়, এপসাইলন বাই 100 লেখা একই ব্যাপার। তার কারণ হচ্ছে এটা সবাই আরবিটারি স্মল নাম্বার, তো ওখানে এপসাইলন দিই কি এপসাইলন বাই 2 দিই, দ্যাটস নট ইম্পর্টেন্ট। এপসাইলন যদি একটা আরবিটারি স্মল নাম্বার হয় তো এপসাইলন বাই 2 সেটাও একটা আরবিটারি স্মল নাম্বার হবে। তো এটা অ্যাডজাস্টমেন্টের জন্য করা। তোর যদি এটা মনে হয় যে এটা আমি মনে রাখবো না, তাহলেও আমি শিখিয়ে দিতে পারি কি করে করতে হবে। আপাতত এখানে তাহলে এপসাইলন বাই 2 দেওয়ার দরকার নেই, এখানে আপাতত এপসাইলন দিয়ে রাখ, আমি লাস্টে এসে দেখাচ্ছি কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তাহলে এই ঘটনাটা ঘটছে কার জন্য না, ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু m1 এর জন্য। সিমিলারলি এটার থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো যে মড অফ xn মাইনাস l2 এটাও লেস দেন এপসাইলন লিখলাম, পাশে লিখছি ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু কত না m2। এখন এই ঘটনাটা ঘটে m1 বা তার বড় যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য, এবং এই ঘটনাটা ঘটে m2 বা তার বড় যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য। তো আমি যদি এখন এই m1 এবং m2-র ম্যাক্সিমামটাকে m ধরি, তাহলে সেই m এর সমান বা তার থেকে বড় যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য এই দুটো ঘটনা একসঙ্গে ঘটবে। ফর এক্সাম্পল m1 এর ভ্যালু ধরে নে 5 আর m2-র ভ্যালু ধরে নে 7, তাহলে 5 বা তার থেকে বড় ন্যাচারাল নাম্বার হলে এটা স্যাটিসফাই করে, এবং 7 বা তার বড় যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য এটা স্যাটিসফাই করে। তাহলে এদের দুজনের যেটা ম্যাক্সিমাম মানে 7, এখন যদি nটা গ্রেটার দেন ইকুয়াল টু 7 হয় তাহলে দুটো একই সঙ্গে কনসিডার মানে স্যাটিসফাই করবে। কিন্তু যদি মিনিমামটাকে নিতাম তাহলে তো এক্ষেত্রে আমি বলতে পারতাম না যে গ্রেটার দেন ইকুয়াল টু 5 এর জন্য দুটোই স্যাটিসফাই করবে, তার কারণ 6ও তো গ্রেটার দেন 5, কিন্তু তার জন্য তো অন্য ঘটনাটা ঘটবে না, সে তো গ্রেটার দেন ইকুয়াল টু 7 এর জন্য স্যাটিসফাই করছে। সুতরাং এরকম থাকলে যদি দুটোকে একই সঙ্গে স্যাটিসফাই করতে হয় তাহলে m1 m2-র ম্যাক্সিমামটাকে আমাকে ধরে নিতে হবে। তাহলে আমি এখন উপরে এখানটায় মুছে দিলাম, এখানে জাস্ট আমি কি লিখে দেব যে লেট m ইজ ইকাল টু ম্যাক্সিমাম অফ m1 কমা m2। তাহলে এখানে আমরা লিখছি যে লেট m ইজ ইকাল টু কি না ম্যাক্সিমাম অফ m1 কমা m2। তাহলে এখন আমরা বলতে পারবো যে n গ্রেটার দেন ইকুয়াল টু m হলে এই দুটো ঘটনা একই সঙ্গে স্যাটিসফাই করবে। তার মানে কি হবে যে মড অফ xn মাইনাস l1 এটা লেস দেন এপসাইলন লিখলাম, এবং তার সঙ্গে সঙ্গে মড অফ xn মাইনাস l2 এটাও লেস দেন এপসাইলন লিখলাম, পাশে কি লিখবো, দুটো ঘটনাই স্যাটিসফাই করবে ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু m এর জন্য। তাহলে এখন আমি যেটা এখানে করব এটা মুছে দিচ্ছি, আমি এখন l1 মাইনাস l2 তার মড নেব। তাহলে এখন আমি কি করছি না, নাও মড অফ l1 মাইনাস l2 করলাম। এটাকে কিভাবে আমরা লিখতে পারি যে l1 মাইনাস xn এরকম লিখতে পারি, এবং প্লাস দিয়ে এখানে লিখতে পারি আমরা কি না xn মাইনাস l2। এটাকে আমরা এইভাবে সাজিয়ে নিলাম, মাইনাস xn প্লাস xn করলাম। এখন এটাকে মনে মনে a ভাব, এটাকে মনে মনে b ভাব, তাহলে মড অফ a প্লাস বি লেস দেন ইকুয়াল টু হয়ে যায় মড a প্লাস মড বি। এটা একটা ইনইকুয়ালিটি, এটার নাম হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তাহলে এটাকে আমরা পরের লাইনে লিখতে পারি মড অফ কি না l1 মাইনাস xn প্লাস মডের মধ্যে হয়ে যাবে xn মাইনাস l2। নেক্সট আমরা কি করব না, মডের মধ্যে আমরা যদি মাইনাস এক্স লিখি তা মড অফ মাইনাস এক্সও যার মড অফ এক্স একই কথা। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারবো পরের লাইনে এটাকে মডের মধ্যে xn মাইনাস l1, ঘুরিয়ে এটাকে লিখতে পারি মাইনাস কমন নিই, প্লাস এখানে কত থাকলো না xn মাইনাস l2 থাকলো। এখন এইটাও লেস দেন এপসাইলন, এটাও লেস দেন এপসাইলন, ন্যাচারালি কি হয় লাস্টে এসে লেস দেন আমরা লাস্টে সেই জায়গাটা এপসাইলন আনতে চাই। তাহলে দুটো জিনিসের যোগফল এখন এপসাইলন আনতে হবে, মানে এখন বুঝতে পারছি এখানেও এপসাইলন বাই 2 দিতে হবে, এখানেও এপসাইলন বাই 2 দিতে হবে। তার মানে আমি যেটা মুছে দিয়েছি, যেখানে শুধু এপসাইলন দিয়েছিলাম, আমি বলেছিলাম যে এখন মুখস্থ করার বা এটা মনে রাখার দরকার নেই, মুখস্থ বলতে এটা মনে রাখার দরকার নেই যে এপসাইলন বাই 2 হবে। তো সেটা আমি তোদেরকে এইভাবে শিখিয়ে দিচ্ছি যে তুই এপসাইলনই দে, কিন্তু লাস্টে এসে তুই এটা নিজেই বুঝতে পারবি যে এই অ্যাডজাস্টমেন্টের জন্য এখানে যেহেতু দুটো যোগফলকে আমি এপসাইলন আনতে চাই, সুতরাং প্রত্যেকটা এখানে এপসাইলন বাই 2 করে হবে। তাহলে এখন আমি এখানে বাই 2 করে দিলাম। তেমনিভাবে যেটা মুছে দিয়েছিলাম যেখানে আলাদা করে এই জিনিসটা স্যাটিসফাই করেছিল ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু m1 এর জন্য, সেখানেও এখন এপসাইলন না লিখে এপসাইলন বাই 2 দিয়ে দিবি, এখানটাতেও এপসাইলন বাই 2 দিয়ে দিবি ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু m2, যেটা এখানে নিচে লেখা ছিল। তাহলে এই জিনিসগুলো কিন্তু আলাদা করে মনে রাখার দরকার পড়ে না, জাস্ট এপসাইলন লিখলেই হবে। শেষে এসে এখানটা দেখে আমরা বুঝে যাবো যে এখানটা এপসাইলন বাই 2 হবে, যদি এখানে 3টে থাকতো তাহলে এটা এপসাইলন বাই 3 করে দিতাম প্রত্যেক জায়গায়। তো ওখানে এপসাইলনই দেবো, শেষে এসে আমরা এই অ্যাডজাস্টমেন্টটা করবো, তাতে করে আমার কিছু মনে রাখার দরকার পড়বে না থিওরেমের ক্ষেত্রে। তাহলে এই জিনিসটা আমাদের লেস দেন কত আছে না এপসাইলন বাই 2 আছে, এই জিনিসটাও আমাদের লেস দেন এপসাইলন বাই 2 আছে, পাশে লিখবো ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু m। তাহলে এইটা যোগ করলে কত হয়, লেস দেন এপসাইলন হয়ে যায় ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু কি না m।
তাহলে আমি পেয়ে যাচ্ছি যে L1 আর L2 এটা হচ্ছে দুটো ফিক্সড রিয়েল নাম্বার, তাহলে তার যে ডিফারেন্সটা হবে সেটাও একটা ফিক্সড, যেহেতু মড নিয়েছি একটা ফিক্সড পজিটিভ রিয়েল নাম্বার হবে, আর এই এপসাইলনটা ছিল আরবিট্রারিলি চুজেন স্মল রিয়েল নাম্বার। সুতরাং যে কোনো একটা ফিক্সড পজিটিভ রিয়েল নাম্বার সেটা কোনোদিনও আরবিট্রারিলি চুজেন স্মল পজিটিভ নাম্বারের থেকে অলওয়েজ ছোট সেটা হতে পারে না। তার কারণ এটাকে তো আমি নিজের ইচ্ছা মতো যত খুশি ছোট করতে পারি, স্মল করতে পারি, কিন্তু এটা তো ফিক্সড। তার মানে একটা সময় এসে আমি এই এপসাইলনটাকে এর থেকেও ছোট করে দিতে পারি, তখন তার এই জিনিসটা এপসাইলন থেকে ছোট লিখতে পারবো না, তখন তো অ্যাকচুয়ালি আমাদের কি হয়ে যাবে, এই জিনিসটা এপসাইলন থেকে বড় হয়ে যাবে। আমি তো নিজের ইচ্ছা মতো এপসাইলনকে এই ডিফারেন্সটার থেকেও ছোট করে দিতে পারি। তার মানে এটা অ্যাকচুয়ালি পসিবল নয়, কিন্তু এটা পসিবল হবে কখন, যদি একমাত্র এই ভেতরের জিনিসটা জিরো হয়। তার কারণ এটা যদি জিরো হয় তাহলে মড নিলে যে জিরোটা পাবো আর কি আমরা, তো জিরো যে কোনো আমাদের যত ছোটই আমরা পজিটিভ নাম্বারকে এপসাইলনকে কনসিডার করি না কেন, জিরোটা অলওয়েজ তার থেকে ছোট আমরা বলতে পারি। সুতরাং এইটা একমাত্র সম্ভব হবে কখন না, যখন L1 মাইনাস L2 ইজ ইকাল টু জিরো। তাহলে বইতে এইভাবে লেখা নেই, বইতে ওরা ব্যাখ্যাটা এইভাবে দিয়েছে যে অ্যাজ L1 মাইনাস L2 তার মড নিয়ে বলেছে যে দিস ইজ এ ফিক্সড পজিটিভ রিয়েল নাম্বার, সো ইট ক্যান নট বি লেস দ্যান অলওয়েজ from an arbitrary স্মল পজিটিভ রিয়েল নাম্বার। এটার থেকে যে সবসময় এটা ছোট হবে এরকম কিন্তু কোনো মানে নেই। তো সেখান থেকে ওরা বলে দিয়েছে যে এখান থেকে যে এই জিনিসটা কি হয়ে যাবে না, সেক্ষেত্রে L1 ইজ ইকাল টু L2 হয়ে যাবে। তো আমরা এর ব্যাখ্যাটা এইভাবে দিচ্ছি এবং তুইও পরীক্ষায় এইভাবেই লিখবি যে দিস ইজ পসিবল অনলি ইফ L1 মাইনাস L2 ইজ ইকাল টু জিরো। একমাত্র এটা জিরো হলেই সেটা সম্ভব, যেহেতু এটা আরবিট্রারিলি চুজেন, আমি নিজের ইচ্ছা মতো ছোট চুজ করতে পারি, আর এটা ফিক্সড নাম্বার, তো আমি এই এপসাইলনটাকে এর থেকেও ছোট চুজ করতে পারি, তাহলে তো এটা সেক্ষেত্রে স্যাটিসফাই হবে না। তো এটা একমাত্র স্যাটিসফাই তখনই হবে যদি এই ভেতরের জিনিসটা জিরো হয়। তাহলে আমি এরপরে কি লিখে দেবো না, এখানে লিখে দিচ্ছি আমি যে দিস ইজ পসিবল অনলি ইফ, আমি এখানে লিখে দিচ্ছি যে দিস ইজ পসিবল অনলি ইফ L1 minus L2 is equal to 0. That means L1 is equal to L2. তার মানে আমরা এখান থেকে প্রমাণ করতে পারলাম যে কোনো একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে তার কিন্তু দুটো ডিফারেন্ট লিমিট থাকতে পারে না, তারা অ্যাকচুয়ালি একটাই লিমিট, মানে লিমিটটা সেক্ষেত্রে ইউনিক হবে। তাহলে আমরা একদম ফাইনালি কি লিখে দেবো না, সো এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স হ্যাজ এ ইউনিক লিমিট। কেমন, এটা আমরা প্রমাণ করতে পারলাম। আমরা দুটো ডিফারেন্ট লিমিট ধরে নিয়েছিলাম L1 L2, কিন্তু লাস্টে এসে আমরা দেখালাম যে L1 এবং L2 সেম। সুতরাং প্রমাণ হয়ে গেল যে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স হ্যাজ এ ইউনিক লিমিট। কেমন, একটাই কোনো কনভার্জেন্ট সিকোয়েন্সের লিমিটটা কি হবে না, একটাই হবে, ইউনিক হবে। তো আশা করি এই প্রমাণটা বোঝা গেছে। আচ্ছা, এবার আমরা এর পরের থিওরেমটা করব, যে থিওরেমের স্টেটমেন্টটা বলছে যে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। কেমন, তো দেখা যাক এই প্রমাণটা আমরা কিভাবে করতে পারি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর থিওরেম, যার স্টেটমেন্টটা কি বলছে না, এভরি কনভার্জেন্ট, শর্টে লিখলাম কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। এই প্রমাণটা এখন আমরা করব। তাহলে আমি এই ক্ষেত্রে xn একটা কনভার্জেন্ট সিকোয়েন্স ধরে নিচ্ছি, নিয়ে দেখাবো যে সেই সিকোয়েন্সটা বাউন্ডেড হবে। তাহলে এখানে লিখে নিচ্ছি যে লেট xn বি এ কনভার্জেন্ট সিকোয়েন্স অ্যান্ড লেট L বি ইটস লিমিট। অতএব লিখতে পারবো কি না, লিমিট অফ xn ইজ ইকাল টু কত হবে না, L হবে। এখন লিমিট অফ xn ইজ ইকাল টু যদি L হয়, তাহলে আমরা এখন একটা এপসাইলন আরবিট্রারি স্মল পজিটিভ নাম্বার ধরে নিলে একটা ন্যাচারাল নাম্বার m পাবো, সাজ দ্যাট মড অফ xn মাইনাস L লেস দেন এপসাইলন হবে ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু m। তাহলে এরপরে আমরা লিখে নেব যে লেট এপসাইলন গ্রেটার দেন 0 বি অ্যান আরবিট্রারি, বি অ্যান শর্টে লিখলাম আরবিট্রারি রিয়াল নাম্বার, আরবিট্রারি স্মল রিয়াল নাম্বার। পজিটিভ আর লেখার দরকার নেই যেহেতু এখানে গ্রেটার দ্যান 0 দেওয়া রয়েছে। তাহলে আমরা কি লিখতে পারবো যে সো দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার m বিলংস টু n such that
such that mod of xn minus l less than epsilon হবে for all n greater than equal to m এর জন্য। তাহলে এটাকে ভাঙালে কি দাঁড়ায় না l মাইনাস এপসাইলন লেস দ্যান xn লেস দ্যান l প্লাস এপসাইলন ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু m। এইবার এই জিনিসটাকে একটু ভালো করে বুঝতে হবে, সেটা কি না আমরা দেখছি n এর ভ্যালুটা যখন m বা তার পরবর্তী যে কোনো ন্যাচারাল নাম্বার হবে, n যখন গ্রেটার দ্যান ইকুয়াল টু m হবে, তখন যে এই সিকোয়েন্সের আমরা পয়েন্টগুলো পাবো, যে রিয়েল নাম্বারগুলো পাবো, সেই রিয়েল নাম্বারগুলো সবাই কিন্তু এর থেকে বড় হবে আর এর থেকে ছোট হবে। তার মানে এখানে m বসালে কি হবে xm, তারপরে হবে xm প্লাস 1, xm প্লাস 2 অ্যান্ড সো অন। যত টার্ম এর পরবর্তীতে আমরা পাবো সবাই কিন্তু এই বাউন্ডের মধ্যে থাকবে, তার বাইরে বেরোতে পারবে না। তাহলে কতগুলো এখনো টার্ম আছে যারা কিনা এই বাউন্ডের মধ্যে নেই না, এই m এর আগে অবধি যে ন্যাচারাল নাম্বারগুলো রয়েছে তাদের জন্য এই সিকোয়েন্সের যে টার্মগুলো পাবো মানে x1 থেকে শুরু করে xm মাইনাস 1, সেই টার্মগুলোর মধ্যে যেটা হবে মিনিমাম, এবং মানে সেই টার্মগুলোর মধ্যে আমি বলছি না, সেই টার্মগুলো এবং এই এল মাইনাস এপসাইলন এদের মধ্যে যেটা মিনিমাম হবে সেটাই হবে এই সিকোয়েন্সের একটা লোয়ার বাউন্ড। কারণ এই সিকোয়েন্সের সমস্ত টার্ম সেই টার্মটার সমান বা তার থেকে বড় হবে। কেন? তার কারণ হচ্ছে যখনই এন এর ভ্যালুটা এম বা তার পরবর্তী কোনো ন্যাচারাল নাম্বার বসাচ্ছি তখন এই সিকোয়েন্সের টার্মগুলো কি হচ্ছে না এর থেকে বড় হচ্ছে, মানে এটা তখন ওর একটা লোয়ার বাউন্ড হিসেবে কাজ করছে। কিন্তু কোন নাম্বারগুলোকে এখন আমি সিকোয়েন্সের ধরিনি, কোন এলিমেন্টগুলোকে না x1 থেকে শুরু করে xm মাইনাস 1 অবধি ওদেরকে এখন আমি কনসিডার করিনি। তাহলে আমরা যদি x1 থেকে শুরু করে xm মাইনাস 1 ওই রিয়েল নাম্বারগুলো এবং l মাইনাস এপসাইলন, কারণ এরকমটা তো হতেই পারে যে ওই m মাইনাস 1 খানা রিয়েল নাম্বারের মধ্যে কেউ হয়তো l মাইনাস এপসাইলন তার থেকেও ছোট হয়ে গিয়ে বসে আছে। তার মানে ওই m মাইনাস 1 খানা রিয়েল নাম্বার এবং l মাইনাস এপসাইলন এদের মধ্যে যেটা ছোট হবে সেটাই হবে এই সিকোয়েন্সের কি না সবচেয়ে ছোট টার্ম আর কি, মানে লোয়ার বাউন্ড হিসেবে কাজ করবে। এই সিকোয়েন্সের লোয়ার বাউন্ড হবে সেটা একটা, এবং ওই m মাইনাস 1 খানা রিয়েল নাম্বার এবং এই l প্লাস এপসাইলনের মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটা হবে এই সিকোয়েন্সের কি না আপার বাউন্ড। তার কারণ এখন এই m এবং তার পরবর্তী যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য যে টার্মগুলো পাবো সিকোয়েন্সে তাদের সবার জন্যই এইটা এখন আপার বাউন্ড হিসেবে কাজ করবে। কিন্তু এখনও তো m মাইনাস 1 খানা নাম্বারকে আমরা ধরিনি, তাহলে ওই m মাইনাস 1 খানা নাম্বার এবং এই নাম্বারটা এদের মধ্যে এবার যে ম্যাক্সিমামটা হবে সেটা হবে এই সিকোয়েন্সের একটা আপার বাউন্ড। কেমন? তাহলে এখন আমরা কি ধরে নিচ্ছি, আমরা ধরে নেব এখানে যে লেট m1 ইজ ইকাল টু মিনিমাম অফ কি না x1, x2 এরম করে করে xm মাইনাস 1 এবং তার সঙ্গে আমরা নেব l মাইনাস এপসাইলন, এদের মধ্যে যেটা মিনিমাম হবে তাকে m1 ধরলাম। অ্যান্ড আমরা m2 ইজ ইকাল টু কত ধরে নেব না ম্যাক্সিমাম অফ আমরা ধরে নেব এই যে m মাইনাস 1 খানা রিয়াল নাম্বার আমরা এখানে পাবো xm মাইনাস 1 অবধি এবং l প্লাস এপসাইলন এদের মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটাকে m2 ধরলাম। তাহলে এই m1টা কিন্তু সমস্ত এই সিকোয়েন্সের টার্মের জন্যই এটা কি হয়ে যাবে না তার লোয়ার বাউন্ড এবং এটা হয়ে যাবে আপার বাউন্ড। তার মানে এখন আমরা এখানে লিখতে পারবো কি না, আমি এখানটা মুছে এখানে ফাইনালি লিখে দিচ্ছি, আমরা এখন লিখতে পারবো যে xn সেটা এখন গ্রেটার দ্যান ইকুয়াল টু হয়ে যাবে m1 আর লেস দ্যান ইকুয়াল টু কি হয়ে যাবে না m2 ফর অল n বিলংস টু ক্যাপিটাল N। তার মানে যে কোনো ন্যাচারাল নাম্বার ধরলেই এই সিকোয়েন্সের যে টার্মই আমরা ধরি না কেন সেটা কিন্তু এই বাউন্ডের মধ্যে অবশ্যই থাকবে। বইতে দেখবি এখানটায় ভুল আছে, বইতে গ্রেটার দ্যান দিয়েছে আর এখানে স্ট্রিক্টলি লেস দ্যান দিয়েছে। এটা অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু অ্যান্ড লেস দ্যান ইকুয়াল টু হবে। কেন? তার কারণ এরকমটা তো হতেই পারে যে মিনিমামটা এদের মধ্যে কেউ না কেউ হচ্ছে, তাহলে তো আমি সেক্ষেত্রে একটা এন এর পার্টিকুলার ভ্যালু পাচ্ছি যার জন্য সেই আমাদের মিনিমামটা সেই এন ইজ ইকাল টু সাপোজ ধর এই x2টা হচ্ছে এদের সবার মধ্যে মিনিমাম, তাহলে সেক্ষেত্রে তো এন ইজ ইকাল টু 2 বসালে x2 যে ভ্যালুটা পাচ্ছি সেটাই তো এই m1টা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে। সুতরাং এটা কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু দিতে হবে এবং এদিকেও লেস দ্যান ইকুয়াল টু দিতে হবে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি না এখানে লিখে দেব দিস shows that m1 is a lower bound and m2 is an upper bound of কি না xn। তার মানে যেহেতু লোয়ার বাউন্ডও এক্সিস্ট করছে এবং আপার বাউন্ডও এক্সিস্ট করছে তার মানে সিকোয়েন্সটা বাউন্ডেড বিলোও হবে এবং বাউন্ডেড অ্যাবাবও হবে। তাহলে কোনো সিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাবাব এবং বাউন্ডেড বিলো দুটোই হয় তাহলে সেই সিকোয়েন্সকে আমরা বাউন্ডেড সিকোয়েন্স বলি। তাহলে এখন আমরা লিখে দেব সো xn is a bounded
সিকোয়েন্স। তার মানে আমরা ধরে নিয়েছিলাম xn একটা কনভার্জেন্ট সিকোয়েন্স, আমরা দেখালাম যে সেটা একটা বাউন্ডেড সিকোয়েন্স। সুতরাং এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। কিন্তু এই থিওরেমের যেটা কনভার্সটা, যেটা কিনা তোরা 35 নম্বর পেজে মানে এর পরের পেজটায় উপরেই দেখবি একটা নোট আছে, তার মধ্যে লেখা রয়েছে যে এই থিওরেমের কনভার্সটা কিন্তু ট্রু নয় অলওয়েজ। তার মানে আমরা যদি কোনো এখন বাউন্ডেড সিকোয়েন্সকে একটা বাউন্ডেড সিকোয়েন্সকে কনসিডার করি, সেটা যে অলওয়েজ কনভার্জেন্ট হতে হবে এরকম কিন্তু কোনো নেসেসিটি নেই। তাহলে আমাকে একটা কাউন্টার এক্সাম্পল দিতে হয় সেক্ষেত্রে। তাহলে এখন আমি এই থিওরেমের যে কনভার্সটা ট্রু হয় না তার জন্য একটা কাউন্টার এক্সাম্পল দেব। তাহলে এখন আমরা সেই কাউন্টার এক্সাম্পলটা কি ধরে নেব দেখা যাক। তাহলে আমরা এখানে এখন লিখে নেব যে কনভার্স অফ this theorem is not always true। তাহলে কাউন্টার এক্সাম্পলটা আমরা ধরে নিচ্ছি যে লেট xn ইজ ইকাল টু আমরা ধরে নিচ্ছি -1 হোল টু দি পাওয়ার n, যেখানে n বিলংস টু ক্যাপিটাল N। তার মানে এই সিকোয়েন্সের টার্মগুলো কি হবে, প্রথমে n ইজ ইকাল টু 1 বসালে -1, তারপরে 2 বসালে 1, তারপর আবার -1, তারপর আবার 1, এইভাবে যাচ্ছে। এরকম যদি কোনো সিকোয়েন্স হয় যে একবার -1 1 -1 1 মানে কোনো একটা দিকে কনভার্জ না করে এইভাবে যাচ্ছে, মানে একবার নেগেটিভ একবার পজিটিভ এইভাবে তারা করছে, তো সেই অসিলেটস করছে, তো সেই ধরনের সিকোয়েন্সকে বলা হয় অসিলেটরি সিকোয়েন্স। এবং অসিলেটরি সিকোয়েন্স ইজ নট কনভার্জেন্ট। তো এখন আমি অসিলেটরি সিকোয়েন্সের ডেফিনেশনটা তোদেরকে বলিনি, সেই কারণে আমি এটা যে কনভার্জেন্ট হয় না সেটা অসিলেটরি সিকোয়েন্স দিয়ে বলছি না, আমি এটা যে কনভার্জেন্ট হয় না সেটাকে আমি অন্যভাবে প্রমাণ করে দেখাচ্ছি। কিন্তু যখন এটা তোরা ফাইনালি করবি এক্সামের সময়, তখন জাস্ট এরপরে লিখে দিবি দিস ইজ এ অসিলেটরি সিকোয়েন্স অ্যান্ড ইট অসিলেটস ফাইনাইটলি। তার মানে এটা -1 থেকে 1 এর মধ্যেই অসিলেটস করছে। তার মানে এর যে কোনো টার্ম -1 তার সমান মানে তার থেকে বড়, সমান বা তার থেকে বড়, এবং +1 এর সমান বা তার থেকে ছোট। তার মানে আমরা লোয়ার বাউন্ড আপার বাউন্ড পাচ্ছি, দ্যাট মিনস এই সিকোয়েন্সটা একটা বাউন্ডেড সিকোয়েন্স হচ্ছে। এবং এই সিকোয়েন্সটা কিন্তু সেক্ষেত্রে কনভার্জেন্ট নয়, তার কারণ কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট এটা কনভার্স করছে না, -1 1 -1 1 এইভাবে এই সিকোয়েন্সটা তার বিহেভিয়ারটা ফলো করছে। সুতরাং আমি এখানে এখন ওই কারণটা দেখাতে পারছি না অসিলেটসের যে ব্যাপারটা, সেটা আমি এখন এখানে অন্যভাবে এইটা যে কনভার্জেন্ট সিকোয়েন্স হয় না সেটাকে ব্যাখ্যা করব। কীভাবে করব না, আমরা জোর করে ধরে নিই যে xnটা কনভার্জেন্ট সিকোয়েন্স। তাহলে আমরা লিখে নিচ্ছি যে লেট ইফ পসিবল xn ইজ কনভার্জেন্ট, জোর করে ধরে নিলাম কনভার্জেন্ট। লেট লিমিট অফ xn ইজ ইকাল টু l ধরে নিলাম। তাহলে এখন আমরা যদি একটা এপসাইলন চুজ করে নিই, আমি আর এপসাইলন ইজ ইকাল টু কি সব কিছু বলছি না, জাস্ট একটা এপসাইলন চুজ করে নিলে সেখানে একটা ন্যাচারাল নাম্বার m পাবো, সাজ দ্যাট ওই xn মাইনাস এর লেস দেন এপসাইলন হবে ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু m। তাহলে এখন আমরা এখান থেকে কি লিখতে পারবো না, লিখতে পারবো মড অফ xn মাইনাস l, এটা লেস দেন এপসাইলন হবে, যেখানে এপসাইলনটা হচ্ছে একটা আরবিটারিলি চুজেন স্মল পজিটিভ নাম্বার। তো সেটা লিখলাম না, সেটা অলওয়েজ তোরা এখানে লিখে নিবি এর আগে, such that there exists a natural number m such that কি হবে n যখন greater than equal to m হবে তখন mod of xn minus l less than epsilon হবে। আচ্ছা, আমরা এই এপসাইলন এর ভ্যালুটা যা খুশি চুজ করতে পারি, তার জন্যই এরকম একটা ন্যাচারাল নাম্বার পাবো। আমরা যদি এপসাইলন ইজ ইকুয়াল টু 1 চুজ করি পার্টিকুলারলি, তাহলে এটা লেস দেন 1 হয়ে যাবে ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু, এরকম একটা m পাবো আর কি। তাহলে পার্টিকুলারলি আমরা এক্ষেত্রে এপসাইলন ইজ ইকুয়াল টু কি ধরলাম, যে 1 ধরলাম। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি পাশে যে হিয়ার consider epsilon is equal to 1। তাহলে এটা লেস দ্যান 1 হলো ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু m এর জন্য। কেমন? এখন দেখ আমরা এখান থেকে এই n এর দুটো পার্টিকুলার ভ্যালু ধরবো, একবার 2m ধরবো আর একবার 2m + 1 ধরবো। তার কারণ nটা যদি 2m হয় সেটা m এর থেকে বড়, 2m + 1 সেটাও m এর থেকে বড়, তাহলে সেই 2m এবং 2m + 1 এই n এর জায়গায় বসালে এটা স্যাটিসফাই করবে। তাহলে আমরা এখানে লিখছি যে ইন পার্টিকুলার consider n is equal to 2m and 2m plus 1। তাহলে যখন n is equal to 2m হয়ে যাবে তখন mod of xn মানে কত, এখানে -1 হোল টু দি পাওয়ার 2m হবে, -1 হোল টু দি পাওয়ার 2m মাইনাস l, এটা লেস দ্যান 1 হবে। অ্যান্ড আমরা কি লিখতে পারবো না, মডের মধ্যে -1 হোল টু দি পাওয়ার যখন 2m + 1 হবে -l, এটাও লেস দ্যান 1, এটা লিখতে পারবো।
আচ্ছা -1 হোল টু দি পাওয়ার একটা ইভেন নাম্বার আছে, তার মানে এটা 1 হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে মড অফ 1 মাইনাস এল, এটা লেস দেন 1। আর এখান থেকে এটা অড নাম্বার বলে এটা -1 হবে, তাহলে -1 মাইনাস এল এটা লেস দেন 1 হবে। এখন আমরা যদি এখান থেকে একটা মাইনাস কমন নিই, তাহলে মডের মধ্যে থেকে একটা মাইনাসকে কমন নিলেও সেটার কোনো আমাদের এফেক্ট হবে না, তার মানে এটাকে মাইনাস কমন নিয়ে আমরা 1 প্লাস এল এটা লিখতে পারবো লেস দেন 1। তাহলে এখন আমি এরপরে কি করছি না, উপরে আমি এখানে মুছে দিচ্ছি, এখানটা এখন আমি করে দিচ্ছি যে আমরা দেখতো এইভাবে এটাকে লেখা যায় কি না, নাও বলে লিখছি, নাও 2 ইজ ইকাল টু আমরা মড 2 লিখতে পারি, অবশ্যই পজিটিভ মড দিলেও কোনো ব্যাপার না। এই 2টাকে 1 প্লাস 1 করে লেখা যায় মডের মধ্যে, তাহলে সেই জিনিসটাকে আমরা কি এইভাবে সাজাতে পারি যে এটাকে 1 মাইনাস এল করে দিলাম আর প্লাস দিয়ে এল আমরা প্লাস 1 করে দিচ্ছি এখানে, তাহলে মাইনাস এল প্লাস এল কেটে গেলে এই 1 প্লাস 1ই থাকছে, তাহলে এটাকে এ আর এটাকে মনে মনে বি ভাবলে মড অফ এ প্লাস বি লেস দেন ইকুয়াল টু মড এ প্লাস মড বি হবে, যেটাকে আমি এইমাত্র বলেছি থিওরেম, প্রথম থিওরেমটা করার সময় যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বলি। তাহলে লেস দেন ইকুয়াল টু কত হবে, মড অফ 1 প্লাস এল, এবং এখানে হয়ে যাবে কত, এল প্লাস 1। মড অফ 1 মাইনাস এল এটা লেস দেন কত হচ্ছে 1, আর এই 1 প্লাস এল এর এটাও লেস দেন 1, মানে এটা হয়ে যাচ্ছে 2। তার মানে আমরা অ্যাকচুয়ালি প্রমাণ করে ফেললাম কি না, 2 ইজ লেস দেন 2, 2 ইজ লেস দেন 2 প্রমাণ করে ফেলেছি। বাট এটা তো পসিবল, এটা কোনোদিনও হতে পারে না, তাহলে আমরা এখানে লিখবো যে দিস ইজ নট পসিবল, দিস ইজ নট পসিবল। এটা কেন হলো, তার কারণ আমরা জোর করে ধরে নিয়েছিলাম যে এক্সেনটা কনভার্জেন্ট সিকোয়েন্স, তার জন্যই আমরা এই কন্ট্রাডিকশনে পৌঁছে গেছি। তার মানে যেটা ধরে নিয়েছিলাম আমাদের অ্যাজাম্পশনটা রং ছিল, তার মানে এক্সেনটা কনভার্জেন্ট হতে পারবে না, তাহলে আমরা ফাইনালি লিখে দেবো যে এক্সেন কি লিখবো না, ইজ নট কনভার্জেন্ট, এই জিনিসটা আমরা এখানে লিখে দেবো। তার মানে আমি একটা এখানে এক্সাম্পল দিয়ে শো করতে পারলাম যে এভরি বাউন্ডেড সিকোয়েন্স ইজ নট কনভার্জেন্ট, কেমন? কিন্তু তার উল্টোটা কিন্তু সত্য, তার থিওরেম আছে যে কনভার্জেন্ট সিকোয়েন্স হলে সেটা বাউন্ডেড হবে, কিন্তু বাউন্ডেড হলে কিন্তু সেটা যে কনভার্জেন্ট হবে এরকম কিন্তু কোনো মানে নেই। আর এটা বাউন্ডেড কেন বলতে পারবো না, তার জন্য আমরা এখানে লিখে দেবো যে মড অফ এক্সএন, দ্যাট মিনস মড অফ -1 হোল টু দি পাওয়ার এন, এটা কি হয়ে যাবে না, মডের মধ্যে এটা করলে এটা 1 হয়ে যাবে, এটা 1 লিখতে পারবো। তার মানে এই যে এক্সএন এর ভ্যালুগুলো, সেই এক্সএন এর ভ্যালুগুলো -1 আর 1 হচ্ছে, এবং মড অফ এক্সএন ইজ ইকুয়াল টু আমরা এখানে 1 পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে কোনো এক্সএন এর ভ্যালু তার যেটা সবচেয়ে কম যে ভ্যালুটা হবে সেটা -1 হবে, আর বড় ভ্যালুটা 1 হবে। তার মানে এটা গ্রেটার দেন ইকুয়াল টু -1 আর লেস দেন ইকুয়াল টু 1 আমরা লিখতে পারি ফর অল এন বিলংস টু ক্যাপিটাল এন, কেমন? তার মানে আমরা দেখছি -1টা ওর একটা লোয়ার বাউন্ড আর 1 হচ্ছে ওর আপার বাউন্ড, তার বাইরে এই এক্সএন এর কোনো টার্ম যেতে পারে না। তার মানে এক্ষেত্রে এটা বাউন্ডেড বিলো অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ, মানে এক্সএনটা বাউন্ডেড সিকোয়েন্স বাট ইট ইজ নট কনভার্জেন্ট। তাহলে এই যে আমরা এক্সাম্পলটি দিলাম, কাউন্টার এক্সাম্পলটা, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবি যে কনভার্জেন্ট যদি হয় তাহলে বাউন্ডেড হবে, কিন্তু এর কনভার্সটা মানে বাউন্ডেড হলে সেটা যে নেসেসারিলি কনভার্জেন্ট হতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই। তার জন্য এই কাউন্টার এক্সাম্পলটা আমাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কেমন? আচ্ছা, নেক্সট দেখা যাক এখানে আমরা এখন কি মানে আছে আমাদের, খেয়াল কর। আচ্ছা, এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে কনসেপ্ট অফ ডাইভারজেন্ট অ্যান্ড অসিলেটরি সিকোয়েন্স। তো কখন একটা সিকোয়েন্সকে আমরা সেক্ষেত্রে ডাইভারজেন্ট বলবো, বা কখন আমরা কোনো একটা সিকোয়েন্সকে অসিলেটরি সিকোয়েন্স বলবো, তার ডেফিনেশনটা এখন আমরা দেখি যে কী লেখা আছে। বলছে ডাইভারজেন্ট সিকোয়েন্সের যে ডেফিনেশনটা রয়েছে, যে এক্সএন সাপোজ একটা সিকোয়েন্স আমি এখানে কনসিডার করে নিচ্ছি যে লেট এক্সএন বি এ সিকোয়েন্স, আর যদি দেখা যায় সেক্ষেত্রে আমরা কোনো একটা আরবিট্রারিলি লার্জ পজিটিভ নাম্বারকে কনসিডার করি এবং সেই নাম্বারটাকে যদি আমি এম ধরে নিই, এই এমটা হচ্ছে আরবিট্রারি লার্জ পজিটিভ রিয়াল নাম্বার, যত বড় খুশি, হাউ এভার লার্জ ইট মে বি ক্যান বি কনসিডার্ড এম, কেমন? যত বড় খুশি এই এমটাকে আমি পজিটিভ একটা রিয়াল নাম্বারকে কনসিডার করে নিলাম। যদি দেখা যায় যে দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এম বিলংস টু ক্যাপিটাল এন সাচ দ্যাট, যদি আমরা এটা দেখাতে পারি যে এক্সএন গ্রেটার দ্যান এম হচ্ছে ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এম, দ্যাট মিনস এই এমটাকে যত বড়ই ধরি না কেন, আমরা যত বড়ই পজিটিভ কনসিডার করি না কেন, দেখা যাবে যে এই সিকোয়েন্সের টার্মগুলো একটা সময় এসে এই এমকেও ছাড়িয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এনের যে ভ্যালুটা আমরা পাবো, যে এনের জন্য এবং তার পরবর্তী সকল ন্যাচারাল নাম্বারের জন্য এই টার্মগুলো এই ক্যাপিটাল এমকে ছাড়িয়ে যাবে, সেই ন্যাচারাল নাম্বারটা হচ্ছে স্মল এম।
তাহলে যদি এরকম একটা স্মল এম ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করে সাচ দ্যাট হোয়েন এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এম দেন এক্স এন গ্রেটার দ্যান এম হবে, আর এই এমটাকে আমরা আরবিট্রারিলি লার্জ পজিটিভ নাম্বার কনসিডার করতে পারি, যত বড় খুশি সেটাকে আমরা ধরতে পারি, তাহলে বলতে পারবো যে এই এক্স এনটা কি হচ্ছে না ইনফিনিটির দিকে যাচ্ছে। কারণ এটাকে যত বড়ই আমরা ধরি না কেন এই এক্স এনটা একসময় তাকেও ছাড়িয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি এই এক্স এনটা কোন দিকে যাচ্ছে না ইনফিনিটির দিকে যাচ্ছে। তখন আমরা বলতে পারবো যে দিস সিকোয়েন্স ডাইভার্জেস টু কি না প্লাস ইনফিনিটি। এবং এই জিনিসটাকে আমরা কিভাবে লিখি না এইভাবে লিখি যে লিমিট অফ এক্স এন ইজ ইকাল টু প্লাস ইনফিনিটি, এইভাবে এই জিনিসটাকে আমরা লিখি। সিমিলারলি যদি দেখা যায় যে কোনো একটা সিকোয়েন্স সেটা ডাইভার্জেন্ট হচ্ছে মাইনাস ইনফিনিটির দিকে ডাইভার্জ করছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারবো, তার মানে এক্স এনটা কখন মাইনাস ইনফিনিটিতে ডাইভার্জ করবে না। যদি সেক্ষেত্রেও আমরা এই এমটাকে একটা আরবিট্রারি লার্জ পজিটিভ নাম্বার কনসিডার করি, এমটা আমি পাশে লিখেই দিচ্ছি, আরবিট্রারি লার্জ পজিটিভ নাম্বার। তো সেক্ষেত্রে আমরা যদি ক্যাপিটাল এমকে আরবিট্রারি লার্জ পজিটিভ নাম্বার ধরে নিই, তাহলে আমরা যদি এখন এখানে এম না দিই এখানে মাইনাস এম দিই, তাহলে মাইনাস এমটা আরবিট্রারিলি স্মল আমাদের নেগেটিভ নাম্বার হয়ে যাবে। যেহেতু এমটা যত বড় খুশি আমি ধরতে পারি একটা পজিটিভ, খুব বড় একটা পজিটিভ নাম্বার, সুতরাং মাইনাস এমটা খুব ছোট একটা নেগেটিভ নাম্বার হবে। তার মানে মাইনাস এমটা কি হয়ে যাবে না আরবিট্রারিলি স্মল নেগেটিভ নাম্বার হয়ে যাবে। তো দেখা যায় যদি এই এক্স এনটাই মাইনাস এম এর থেকেও ছোট হয়ে যাচ্ছে ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু এম এর জন্য, এরকম একটা এম একটা ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করছে, তখন আমরা বলতে পারবো কি যে এক্স এনটা এখন কোন দিকে ডাইভার্জ করছে না মাইনাস ইনফিনিটির দিকে ডাইভার্জ করছে। তার কারণ হচ্ছে এই যে মাইনাস এমটা সেটা খুব ছোট একটা নেগেটিভ নাম্বার, যত ছোট খুশি এটাকে নেগেটিভ আমরা ধরতে পারি। যেহেতু এম যত বড় খুশি একটা পজিটিভ নাম্বার হতে পারে, সুতরাং মাইনাস এমটা যত ছোট খুশি আমরা একটা নেগেটিভ নাম্বার হিসাবে সেটাকে কনসিডার করতে পারি। তো তার থেকেও দেখা যাবে যে এক্স এন এর ভ্যালুগুলো একটা সময় তারও বাদিকে চলে আসছে, তার মানে এই এক্স এনটা অ্যাকচুয়ালি যাচ্ছে কোন দিকে মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে। তখন আমরা বলতে পারবো যে এক্স এন ডাইভার্জেস টু মাইনাস ইনফিনিটি। এবং নেক্সট আমি যে ডেফিনেশনটা এখানে বলবো সেটা হচ্ছে অসিলেটরি সিকোয়েন্সের ডেফিনেশনটা। যদি দেখা যায় কোনো একটা সিকোয়েন্স এক্স এন সেটা কনভার্জেন্টও হচ্ছে না, তার মানে তার কোনো ফাইনাইট লিমিটও থাকছে না, আবার দেখা যাচ্ছে যে সেটা প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটিতে ডাইভার্জও করছে না, তাহলে সেক্ষেত্রে বলতে পারবো এই সিকোয়েন্সটাকে একটা কি সিকোয়েন্স না অসিলেটরি সিকোয়েন্স। তো আমরা এই এক্স এন এই সিকোয়েন্সটাকে অসিলেটরি সিকোয়েন্স কখন বলবো না যদি এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট না হয়, যদি দেখা যায় যে এই সিকোয়েন্সটা প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটিতে ডাইভার্জও করেনি, তাহলে আমরা বলতে পারবো এই সিকোয়েন্সটা কি না একটা অসিলেটরি সিকোয়েন্স। যেমন আমি যে এক্সাম্পলটা এর আগে দিলাম, যেটাকে আমি কনভার্জেন্ট নয় প্রমাণ করেছিলাম অন্যভাবে, কিন্তু আমি বললাম যখন অসিলেটরি সিকোয়েন্সের ডেফিনেশন বলা হয়ে যাবে তখন আমরা সেই ডেফিনেশনের উপর বেস করে বলতে পারবো এই সিকোয়েন্সটা অসিলেটরি সিকোয়েন্স, দ্যাট মিনস দিস ইজ নট কনভার্জেন্ট। তো আমাদের সিকোয়েন্সটা সেক্ষেত্রে কি ছিল না -1 ধরে নিয়েছিলাম আমরা এক্স এনকে। এর আগের যে এক্সাম্পলটা আমরা ধরলাম সেখানে এইটা ধরে নিয়েছিলাম -1 এটা ধরেছিলাম, এই সিকোয়েন্সটাকে কনসিডার করেছিলাম। তো এই সিকোয়েন্সটা বেসিক্যালি কি হয়েছিল না -1 +1 -1 +1 এইভাবে এই সিকোয়েন্সের টার্মগুলো গেছিল। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই সিকোয়েন্সের টার্মগুলো কোনো একটা ফাইনাইট নাম্বারে কনভার্জও করেনি, আবার দেখতে পাচ্ছি যে এটা প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটির দিকেও ডাইভার্জ করেনি। সুতরাং বলতে পারবো যে এই সিকোয়েন্সটা একটা কি সিকোয়েন্স না অসিলেটরি সিকোয়েন্স, অ্যান্ড দিস সিকোয়েন্স অসিলেটস ফাইনাইটলি। কখন বলবো যে একটা অসিলেটরি সিকোয়েন্সকে ইট অসিলেটস ফাইনাইটলি? যদি দেখা যায় যে সেখানে দুটো ফাইনাইট রিয়াল নাম্বার পাচ্ছি যার মধ্যেই ওই সিকোয়েন্সের টার্মগুলো ঘোরাফেরা করছে, তাকে ছাড়িয়ে যেতে পারছে না। যেমন এই সিকোয়েন্সের অন্তর্গত প্রত্যেকটা টার্ম এই এক্সএনগুলো গ্রেটার দেন ইকুয়াল টু -1 আর লেস দেন ইকুয়াল টু 1, অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি -1 আর 1ই হবে। তো অবশ্যই এইভাবে আমরা লিখতে পারবো যে এই বাউন্ডের মধ্যে রয়েছে বা এই ইন্টারভালের মধ্যে রয়েছে সব টার্ম, তার বাইরে যেতে পারছে না। তাহলে দুটো আমরা ফাইনাইট রিয়েল নাম্বার পাচ্ছি যার মধ্যে এই সিকোয়েন্সের টার্মগুলো এই প্রপার্টিটাকে মেনে চলছে। কোন প্রপার্টি না কোনো একটা ফাইনাইট নাম্বারের দিকেও যাচ্ছে না, এবং এক্ষেত্রে যেহেতু এর মধ্যে রয়েছে সুতরাং প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটির দিকে যাওয়ার প্রশ্নই উঠছে না। সুতরাং দিস সিকোয়েন্স ইজ অ্যান অসিলেটরি সিকোয়েন্স অ্যান্ড ইট অসিলেটস কি বলবো না ফাইনাইটলি।
আর যদি দেখা যায় যে এরকম কোনো দুটো আমরা ফাইনাইট রিয়েল নাম্বার পাইনি যার মধ্যে এই সিকোয়েন্সের টার্মগুলো ঘোরাফেরা করবে, তাহলে তখন বলবো যে দিস সিকোয়েন্স অসিলেটস ইনফাইনাইটলি। সেটাও অসিলেটরি সিকোয়েন্স হবে, কিন্তু অসিলেটস কি হবে না, ইনফাইনাইটলি। এবং এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, বলছে যদি কোনো সিকোয়েন্স সেটা যদি অসিলেটস ফাইনাইটলি হয়, তাহলে বলছে যে দেয়ার এক্সিস্ট এ রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার কে সাচ দ্যাট মড অফ এক্স এন লেস দ্যান কে বলছে ফর অল এন, এই কথাটা বলছে। তাহলে এই যে সিকোয়েন্সটা, এটা আমি বললাম অসিলেটস ফাইনাইটলি, তাহলে এখানে এরকম একটা রিয়েল নাম্বার, আমাদের পজিটিভ রিয়েল নাম্বার কে এক্সিস্ট করা উচিত, যাতে করে মড অফ এক্স এনটা লেস দ্যান কে আমরা বলতে পারবো। আচ্ছা, এক্ষেত্রে কি হচ্ছে না, মড অফ এক্স এনটা এই সিকোয়েন্সের ক্ষেত্রে মড অফ এক্স এন এটা লেস দ্যান ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, এটা মানেই হচ্ছে এই জিনিসটা। তাহলে এটা লেস দ্যান ইকুয়াল টু 1 মানে অবশ্যই এটা লেস দ্যান 2 আমরা বলতে পারি, যে মড অফ এক্স এন এটা লেস দ্যান 2 বলতে পারবো, কারণ -2 এবং 2 এর মধ্যেই এর টার্মগুলো সব রয়েছে। তার মানে এখানে এরকম একটা কে আমরা পাচ্ছি, এই 2ও ধরতে পারি, এটাকে আমি 3ও ধরতে পারি, 1.5ও ধরতে পারি। দ্যাট মিনস এরকম একটা পজিটিভ রিয়েল নাম্বার কে পাওয়ার কথা আমাদের, যেখানে মড অফ এক্স এনটা লেস দ্যান কে হবে ফর অল এন বিলংস টু ক্যাপিটাল এন এর জন্য। তাহলে বলতে পারবো যে এই অসিলেটরি সিকোয়েন্সটা অসিলেটস ফাইনাইটলি। তার কারণ যদি অসিলেটস ফাইনাইট হয়, তাহলে সেক্ষেত্রে দুটো ফাইনাইট রিয়েল নাম্বার পাবো যার মধ্যে টার্মগুলো থাকবে, তার বাইরে যেতে পারবে না, এবং সেক্ষেত্রে এরকম একটা পজিটিভ রিয়েল নাম্বার কে এক্সিস্ট করবে সাচ দ্যাট মড অফ এক্স এনটা অলওয়েজ লেস দ্যান কি হবে না, কে হবে। কেমন? তো এরপরে এখানে বেশ কিছু এক্সাম্পল আছে, 4খানা এক্সাম্পল আছে। সেই এক্সাম্পলগুলো এই যে আমি ডেফিনেশনটা বললাম এতক্ষণ ধরে, যে ডাইভার্জেস টু ইনফিনিটি বা ডাইভার্জেস টু মাইনাস ইনফিনিটি বা অসিলেটস ফাইনাইট আর অসিলেটস ইনফাইনাইট, তার 4খানা এক্সাম্পল এখানে বেসিক্যালি দেওয়া আছে। তো এক্সাম্পলগুলো যদি আমরা একটু খেয়াল করি, 4টে এক্সাম্পলকেই তোরা মার্ক কর। দেখ আমি একটু এক্সাম্পলগুলো বলে দিচ্ছি। প্রথমে দেখ যে এক্সাম্পলটা আছে এখানে, যে এক্সাম্পলগুলো আর কি, সেটা হচ্ছে এরকম আছে যে এন স্কোয়ার, এন কিউব, এই ধরনের সিকোয়েন্সকে সেক্ষেত্রে ওরা কনসিডার করে নিয়েছে। যে আমরা যদি এই সিকোয়েন্সগুলোকে নিয়ে নিই, সাপোজ এন নিলাম বা এন স্কোয়ার নিলাম, বা আমরা যদি এন কিউব নিয়ে নিই, এই সিকোয়েন্সগুলো প্রত্যেকটাই কি হবে না, এন যত বাড়বে এটা ইনফিনিটির দিকে যাবে। তার মানে দিস অল সিকোয়েন্স আর ডাইভার্জেস টু কি হবে না, প্লাস ইনফিনিটি হবে। সিমিলারলি আমরা যদি এরকম সিকোয়েন্স নিয়ে নিতাম -n, বা যদি আমরা -3n এরকম সিকোয়েন্স কনসিডার করতাম, তাহলে এটা মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে ক্লিয়ারলি, তাহলে এটা কি হবে না, ডাইভার্জেস টু কি হবে না, মাইনাস ইনফিনিটি। এবার আমি একটা অসিলেটরি সিকোয়েন্সের উদাহরণ দিই, যেটা কিনা অসিলেটস কি হবে না, ফাইনাইটলি। তার জন্য ওরা উদাহরণ কি দিয়েছে না, 1 + -1 হোল টু দি পাওয়ার n, এই সিকোয়েন্সটাকে ধরেছে। তো এই সিকোয়েন্সের টার্মগুলো বেসিক্যালি কি হয়ে যাবে না, এখানে যদি আমি 1 বসাই, তাহলে এটা 1 - 1 মানে 0 হবে, তারপরে 1 + 1 মানে 2 হবে, তারপরে আবার এখানে 0 হবে, তারপরে আবার 2 হবে, এইভাবে যাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই সিকোয়েন্সের টার্মগুলো কোনো একটা নির্দিষ্ট ফাইনাইট রিয়েল নাম্বারের দিকে কনভার্জ করে না, আবার ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটির দিকেও যাচ্ছে না। সুতরাং এটা অসিলেটরি সিকোয়েন্স, এবং এটা অসিলেটস করছে কোন দুটো ফাইনাইট রিয়েল নাম্বারের মধ্যে না, 0 এবং 2 এর মধ্যে রয়েছে। তো এটা একটা অসিলেটরি সিকোয়েন্স, অসিলেটস ফাইনাইটলি। এবং 4 নম্বরে ওরা যে উদাহরণটা দিয়েছে সেটা এরকম দিয়েছে যে -1 হোল টু দি পাওয়ার n বাই n, এটাকে ওরা বলে দিয়েছে অসিলেটস ইনফাইনাইটলি, কিন্তু এটা ওরা ভুল বলেছে। তোরা ওখানে অসিলেটস ফাইনাইটলি করে নেয়, কারণ এটাও একটা অসিলেটরি সিকোয়েন্স হুইচ অসিলেটস ফাইনাইটলির উদাহরণ। এই সিকোয়েন্সের টার্মগুলো কেমন হবে না, 1 বসালে এখানে -1 পাবো, যদি 2 বসাই তাহলে হাফ পাবো, যদি 3 বসাই তাহলে -1/3 পাবো, 4 বসালে 1/4 পাবো, এইভাবে এই সিকোয়েন্সের টার্মগুলো যাবে। তাহলে এক্ষেত্রে দেখছি হাফকে কখনো ছাড়িয়ে সিকোয়েন্সের টার্ম যাচ্ছে না, লেস দেন ইকুয়াল টু হাফ হচ্ছে, এবং গ্রেটার দেন ইকুয়াল টু -1 হচ্ছে, তার থেকে ছোটও হতে পারছে না এই সিকোয়েন্সের টার্মগুলো। তার মানে দুটো আমরা ফাইনাইট রিয়েল নাম্বার পাচ্ছি যার মধ্যেই সিকোয়েন্সের টার্ম ঘোরাফেরা করছে। তার মানে দিস সিকোয়েন্স অসিলেটরি সিকোয়েন্স অ্যান্ড ইট অসিলেটস ফাইনাইটলি। সুতরাং এখানে এটা দেওয়া আছে ইনফাইনাইটলি বলে, ইনফাইনাইটলি কেটে এটা ফাইনাইটলি করে নিবি। এখন প্রশ্নটা হচ্ছে তাহলে একটা উদাহরণ দিতে হয় যেখানে কিনা অসিলেটরি সিকোয়েন্স হুইচ অসিলেটস ইনফাইনাইটলি, এরকম একটা উদাহরণ দিতে হয়। তার উদাহরণটা এর পরের পেজে আমাদের দেওয়া আছে, যেটা কিনা আমাদের 36 নম্বর পেজ। এই 36 নম্বর পেজে দেখ শুরুতেই একটা নোট আছে, সেই নোটে কি বলেছে, বলছে ডাইভার্জেন্স সিকোয়েন্স ডাইভার্জেস টু +∞ or -∞ in general, but there are divergent sequences without having limits +∞ or -∞। যেমন অসিলেটরি সিকোয়েন্স মানে দিস ইজ নট কনভার্জেন্ট, দ্যাট মিনস ইট ইজ ডাইভার্জেন্ট সিকোয়েন্স। কিন্তু এই সিকোয়েন্সগুলো কিন্তু ডাইভার্জেন্ট হচ্ছে, কিন্তু প্লাস বা -∞ সেটা ডাইভার্জ করছে না।
সেটা কি করছে না প্লাস বা মাইনাস ইনফিনিটিতেও যাচ্ছে না এবং সেটা কোনো ফাইনাইট রিয়েল নাম্বারেও কনভার্জ করছে না। তার মানে এটাকে আমরা অসিলেটরি সিকোয়েন্স বলছি তার ডেফিনেশন অনুযায়ী, কিন্তু অবশ্যই এটা কিন্তু একটা ডাইভার্জেন্ট সিকোয়েন্স। কেমন? কারণ কনভার্জেন্ট হলে তার একটা নির্দিষ্ট কোনো লিমিট থাকবে, এখানে নির্দিষ্ট কোনো লিমিট আমরা পাচ্ছি না। সুতরাং এখানে বলে দিয়েছে নোটে যে এই ধরনের সিকোয়েন্সগুলোকে আমরা কি বলবো না অসিলেটরি সিকোয়েন্স বলবো। এবং এখানে একটা উদাহরণ দেওয়া আছে ফর এক্সাম্পল বলে, যে উদাহরণটাকে ওরা কনসিডার করেছে সেই সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি এরকম, সিকোয়েন্সটা ওখানে লেখা নেই কিন্তু সিকোয়েন্সটা এরকম হবে -1 ইনটু n। এই যে সিকোয়েন্সটা হবে না, এই সিকোয়েন্সের টার্মগুলো কি হয়ে যাবে না, প্রথম যে টার্মটা হবে সেটা কত হবে -1 হবে, তারপরের টার্মটা কত হয়ে যাবে 2 হবে, তারপরে -3, তারপরে 4, তারপরে -5, তারপরে 6, এইভাবে এই সিকোয়েন্সের টার্মগুলো যাবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ দিকে এটা বাড়তে বাড়তে ইনফিনিটির দিকে যাবে, নেগেটিভ দিকে ওটা কমতে কমতে মাইনাস ইনফিনিটির দিকে যাবে, কিন্তু নির্দিষ্টভাবে এই সিকোয়েন্সের টার্ম প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটিতে যাচ্ছে না। প্লাস ইনফিনিটিতে যা মানে কি, সেটা তো প্লাস ইনফিনিটির দিকেই যাবে, মাইনাস ইনফিনিটির দিকে তো যেতে পারে না, একই সঙ্গে তো দুটো নেচার তার থাকবে না। সুতরাং এই যে সিকোয়েন্সটা এটা কিন্তু একটা অসিলেটরি সিকোয়েন্স, তার প্রপার্টিকেই হোল্ড করছে, কিন্তু কোনো ফাইনাইট রিয়েল নাম্বার আমরা পাচ্ছি না, দুটো রিয়েল নাম্বার যার মধ্যে না এর টার্মগুলো ঘোরাফেরা করছে। তার মানে দিস ইজ অ্যান অসিলেটরি সিকোয়েন্স হুইচ অসিলেটস ইনফাইনাইটলি। তার উদাহরণ হচ্ছে এইটা, যেটা কিনা পরের পেজে দেওয়া আছে। এবং ওখানে আরও আরেকটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে sin n π/2, এরকম একটা ওখানে উদাহরণ দেওয়া আছে। তো এই সিকোয়েন্সটাকে যদি আমরা কনসিডার করি তাহলে এর টার্মগুলো কি হয়ে যাবে, প্রথমে 1 বসালে sin π/2 মানে 1, তারপরে 2 বসালে sin π এর মানে 0, তারপরে 3 বসালে sin 3π/2 মানে -1, তারপরে 4 বসালে sin 2π মানে আবার 0। তাহলে এই ধরনের টার্মগুলো এর মধ্যে থাকবে। এই যে টার্মগুলো আছে সেগুলোরও প্রপার্টি আমরা যদি ফলো করি তাহলে দেখব এটাও একটা অসিলেটরি সিকোয়েন্স, কারণ অসিলেটরি সিকোয়েন্সের প্রপার্টি ফলো করছে। কিন্তু এক্ষেত্রেও কিন্তু আমরা দুটো নাম্বার পেয়ে যাচ্ছি -1 এবং 1, তার মধ্যেই এর টার্মগুলো ঘোরাফেরা করবে, তার বাইরে বেরোতে পারবে না। তার মানে দিস ইজ অ্যান অসিলেটরি সিকোয়েন্স অ্যান্ড ইট অসিলেটস কি না ফাইনাইটলি। তার মানে এটা অসিলেটরি সিকোয়েন্স যেটা কিনা অসিলেটস করছে ইনফাইনাইটলির উদাহরণ, আর এটা ফাইনাইটলি অসিলেটস করছে তার উদাহরণ। কেমন? আচ্ছা, নেক্সট আমাদের এখানে বেশ কিছু স্টেটমেন্ট আছে লিমিট থিওরেমসের ওপরে 2.8 দাগ নম্বরে, যেগুলো তোরা পেয়ে যাবি। আমি এইগুলো সব মুছে দিচ্ছি। এখন এর পরবর্তীতে কিছু লিমিট থিওরেম বলছে আছে ওরা, সেইগুলোকে আমরা খেয়াল করব, কিন্তু সেগুলোর বেশিরভাগ এখানে আমাদের প্রুফ করতে হবে না, আমি আগে থেকে বলে দিচ্ছি। সেগুলো আমাদের এখানে যা স্টেটমেন্টটা সেক্ষেত্রে দেখে রাখতে হবে, এবং কিছু কিছু স্টেটমেন্টের সহ তার প্রুফগুলো আমরা দেখব কিছু কিছু, কিন্তু সবগুলোর এক্ষেত্রে দেখার কোনো প্রয়োজন নেই। তো 2.8-এ যেটা বলেছে যে দুটো সিকোয়েন্স আছে, একটা হচ্ছে xn এবং আর একটা yn, দুটোই কনভার্জেন্ট সিকোয়েন্স। এবং এই যে xn যে সিকোয়েন্সটা, সেই xn সিকোয়েন্সটার লিমিট হচ্ছে x, এবং yn যে সিকোয়েন্সটা তার লিমিট কত বলে দেওয়া আছে না y। তাহলে বলছে যদি আমরা এই দুটো সিকোয়েন্সকে এখন যোগ বা বিয়োগ করি, দ্যাট মিনস লিমিট অফ xn প্লাস মাইনাস yn এর লিমিটটা হয়ে যাবে x প্লাস মাইনাস y। তার মানে xn প্লাস yn এর লিমিট হবে এদের যোগফল, মাইনাসের হবে এদের বিয়োগফল। দ্যাট মিনস লিমিটটা আমরা জানি দুটোর ক্ষেত্রে আলাদা করে ভেঙে যায়, তাহলে লিমিট অফ xn প্লাস লিমিট অফ yn হবে, এবং এটা x ওটা y, মানে x প্লাস y। সিমিলারলি x মাইনাস y এরও বলতে পারবো। সিমিলারলি যদি আমরা এটাকে গুণ করতাম তাহলে লিমিট অফ xn ইন্টু yn এটা কিন্তু দুটোই আলাদা করে ভেঙে যেত এবং x ইন্টু y হতো। সিমিলারলি আমরা যদি লিমিট অফ xn বাই yn করি তাহলে কিন্তু এটা ভাগের নিয়মে ভেঙে যাবে এবং এটা x বাই y হবে। কিন্তু এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, এখানে পাশে লিখতে হবে প্রোভাইডেড y নট ইজ ইকুয়াল টু 0, কারণ y যদি 0 হয়ে যায় তাহলে এটা কিন্তু ডিফাইন্ডই হবে না, লিমিটিং যে ভ্যালুটা, ঠিক আছে, আনডিফাইন্ড হয়ে যাবে। তো সুতরাং এখানে মনে রাখতে হবে যে যেটা বাই আমরা যখন করব সেক্ষেত্রে কিন্তু ওয়াইটা এখানে নট ইজ ইকুয়াল টু 0 হবে। নেক্সট এখানে বি আর সি নম্বর পয়েন্টে, এটা হচ্ছে আমাদের 2.8-এর এ নম্বর পয়েন্টের অন্তর্গত এই চারটে আমাদের ইয়ে রয়েছে, ফর্মুলা রয়েছে, চারটে বলছি সরি 3টে ফর্মুলা রয়েছে। এবং এরপরে আমরা বি নম্বর পয়েন্টে চলে যাব। বি নম্বর পয়েন্টে কি বলছে, বলছে xn ইজ এ সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু m অ্যান্ড xn+1 বাই xn লেস দ্যান k, দেন দি সিকোয়েন্স xn কনভার্জেস টু 0। আমি তোদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই বি আর সি নম্বর পয়েন্টে যে দুটো কথা লেখা আছে, এই দুটো কথাকে মিলিয়ে যদি আমরা দিই তাহলে আমি একটা জিনিস লিখে দিচ্ছি, এই বি আর সি নম্বরের পরিবর্তে তোরা সেই জিনিসটাকে মনে রাখবি, একই ব্যাপার আর কি, কিন্তু এখানে যেভাবে লেখা আছে তাতে তোদের বুঝতে প্রবলেম হবে। ওই জন্য আমি দুটো বিষয়কে মিশিয়ে কম্প্যাক্ট ফর্মে একটা কথা লিখে দিচ্ছি, সেটাকে তোরা মনে রাখবি। এবং ওই বি আর সি এর অল্টারনেট হিসেবে ওটাকে বইয়ের ওপরে কোনো একটা বা নিচে ফাঁকা জায়গায় লিখে রাখ এবং ওটাকেই তোরা মনে রাখবি। সেটা কি বলছে বি নম্বর পয়েন্টে যেটা আছে বি এবং সিতে, ওই দুটোকে
মিলিয়ে আমি যে কম্প্যাক্ট ফর্মে যেটা লিখবো সেটা হচ্ছে এরকম, এরকম না, যদি দেখা যায় যে এক্সএন একটা আমাদের সিকোয়েন্স আছে, সাপোজ ধরে নেয় এক্সএন আমাদের একটা গিভেন সিকোয়েন্স আছে, এবং আমরা এক্ষেত্রে লিমিট অফ এক্স এন প্লাস ওয়ান বাই এক্সএন বের করছি এবং এটাকে আমরা এল ধরে নিচ্ছি, কেমন? তাহলে এখন আমরা বলছি যে ইফ এই এলটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 অ্যান্ড লেস দেন 1 হয়, যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে লিমিট অফ এক্স এন ইজ ইকুয়াল টু কত হবে না 0 হবে। আর 2 নম্বরে বলবো যদি এই এল এর ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল টু 1 হয়ে যায় তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কত না লিমিট অফ এক্স এন ইজ ইকুয়াল টু কি হবে না ইনফাইনাইট হবে, অবশ্যই প্লাস ইনফিনিটি, কেমন? তাহলে এই বি আর সি নম্বরে যেটা আছে সেটাকে তোরা ইয়ে করে নে, সেই জায়গায় এই জিনিসটাকে তোরা লিখে নে, তার অল্টারনেট হিসাবে বি আর সি নম্বরের পয়েন্ট দুটো পড়তে হবে না, তার বদলে এইটাকে তোরা মনে রাখবি যে এক্সএন একটা সিকোয়েন্স রয়েছে এবং আমরা কিসের লিমিট বের করেছি না এক্সএন এর লিমিট বের করিনি, কিন্তু আমরা এক্স এন প্লাস ওয়ান বাই এক্সএন তার লিমিট বের করেছি এবং তার লিমিটটা পেয়েছি এল। তো এক্ষেত্রে আমি বলছি যদি এলটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 অ্যান্ড লেস দেন 1 হয়ে যায় তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারবো যে লিমিট অফ এক্সএন সেক্ষেত্রে কত হবে 0 হবে। এবং যদি দেখা যায় যে এই এল এর ভ্যালুটা, একটা জিনিস মাথায় রাখিস, এখানে ওই ইজিক্যাল টু 1টাকে আমাদের এখানে না দেওয়াই বেস্ট হবে আর কি। এলটা যদি এক্ষেত্রে গ্রেটার দেন 1 হয়ে যায়, কেমন, ইজিক্যাল টুটা ছিল না আর কি, ইজিক্যাল টুটা নেইও অ্যাকচুয়ালি, এটা আমার খেয়াল নেই, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 1 নয়, এটা জাস্ট গ্রেটার দেন 1। তো যদি এই ইন্টারভ্যালের মধ্যে এল এর ভ্যালুটা থাকে তাহলে বলতে পারবো যে এক্সএন এর লিমিটটা হবে 0, আর যদি এই এলটা গ্রেটার দেন 1 হয়ে যায় তাহলে বলতে পারবো এক্সএন এর লিমিটটা সেক্ষেত্রে কি হবে না প্লাস ইনফিনিটি হবে, কেমন? তো তোরা ওই বি আর সি নম্বর পয়েন্টের অল্টারনেট হিসাবে এটাকে বইতে লিখে রাখ এবং এটাকেই তোরা মনে রাখবি। আচ্ছা, এবার আমরা যে ডেফিনেশনটা বলবো সেটা এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডি নম্বর পয়েন্টে কচি সিকোয়েন্স বলছে। তো কচি সিকোয়েন্স কাকে বলে? বলছে এই সিকোয়েন্স এক্সএন ইজ সেড টু বি কচি সিকোয়েন্স ইফ ফর এনি প্রি অ্যাসাইন্ড পজিটিভ নাম্বার এপসাইলন however small it may be there exists a positive integer m such that for all n greater than equal to m x n plus p minus xn less than epsilon হবে। for all n greater than equal to m তো আগেই বলেছি, and where p is equal to 1 2 3 ডট ডট এইভাবে চলছে। তো আমি এখানে একটু লিখে দিচ্ছি ব্যাপারটাকে, এটা হচ্ছে আমাদের কচি সিকোয়েন্স। কচি সিকোয়েন্স তার ডেফিনেশনটা কি বলছে যে একটা সিকোয়েন্স এক্সএন যদি এরকম হয় যে সেক্ষেত্রে আমরা যদি একটা এপসাইলন গ্রেটার দ্যান 0 একটা আরবিটারিলি স্মল রিয়েল নাম্বারকে কনসিডার করি, পজিটিভ দেওয়াই আছে, আমি আর এত কিছু লিখলাম না, এর আগেও এপসাইলন নিয়েছি, তোরা জানিস ব্যাপারগুলোতে। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে এই যে এক্সএন সিকোয়েন্সটাকে আমরা কচি সিকোয়েন্স বলবো, এটাকে আমরা বলছি যে দিস ইজ কচি সিকোয়েন্স। তো ইফ কি কন্ডিশন স্যাটিসফাই করলে না, যদি কিনা এই মড অফ এক্স এন প্লাস পি মাইনাস এক্স এন এটা লেস দ্যান এপসাইলন হয় ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এম অ্যান্ড পি ইজ ইকুয়াল টু 1 2 3 4 এইভাবে ডট ডট করে চলছে, এটা যদি স্যাটিসফাই করে তাহলে বলবো যে এই এক্সএন সিকোয়েন্স থেকে কচি সিকোয়েন্স। কি বললাম আরেকবার বলছি, যে এপসাইলন যদি একটা আরবিটারি স্মল রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার আমরা কনসিডার করি এবং সেক্ষেত্রে যদি এরকম একটা ন্যাচারাল নাম্বার এম এক্সিস্ট করে সাচ দ্যাট এক্স এন প্লাস পি মাইনাস এক্স এন এটা লেস দ্যান এপসাইলন হচ্ছে ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এম অ্যান্ড পি ইজ ইকুয়াল টু, এই যে পি ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 এইভাবে সমস্ত ন্যাচারাল নাম্বারগুলো পরপর চলছে, সেই সমস্ত পিগুলোর জন্য এবং এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এম হলে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে আমরা এই এক্স এনকে বলতে পারবো দিস ইজ এ কচি সিকোয়েন্স। এবং আমি তোদেরকে একটা কথা বলে রাখি, তোরা এটা এখানে লিখে রাখতে পারিস আর কি, সেটা হচ্ছে এভরি কচি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট এবং এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ অলসো এ কচি সিকোয়েন্স। এটা আমাদের অনার্সের বইতে এই পার্টে এটা প্রমাণ করে দেওয়া আছে, তোদের প্রমাণটা দরকার নেই, জাস্ট তোরা এখানে স্টার দিয়ে বইতে উপরে কোথাও লিখে রাখ যে এভরি কচি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট এবং তার কনভার্সটাও লিখে রাখ যে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ অলসো এ কচি সিকোয়েন্স। এই কথাটা লিখে রাখ, এটা বইতে আমি দেখছি না, এটা লেখা নেই আর কি, এটা লিখে রাখ। তো এরপরে দেখ একটা এক্সাম্পল আছে কচি সিকোয়েন্স, সেটা দেখলেই বুঝতে পারবি যে কোনো কনস্ট্যান্ট সিকোয়েন্স কচি সিকোয়েন্স হবে। সাপোজ ধরে নে আমি একটা সিকোয়েন্সকে কনসিডার করে নিচ্ছি যে এক্সএন ইজ ইকুয়াল টু, আমি ধরে নিলাম যে এক্সএন ইজ ইকুয়াল টু কে, যেখানে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট আমাদের নাম্বার, কেমন? তাহলে আমি যদি এখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করে কিনা দেখি যে এক্স এন প্লাস পি মাইনাস এক্স এন এটা যদি আমরা করি তাহলে এক্স এন প্লাস পি কনস্ট্যান্ট সিকোয়েন্স মানে এই এন এর এখানে যাই বসাই না কেন সে কে ভ্যালুই দেবে, তাহলে এটা মডের মধ্যে কে মাইনাস কে হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু 0, আর এটা অলওয়েজ লেস দ্যান এপসাইলন হবে।
তাহলে অবশ্যই আমরা এরকম একটা ন্যাচারাল নাম্বার এম সেক্ষেত্রে পেয়ে যাব। আর পি এর ভ্যালুটা এক্ষেত্রে কত ধরতে পারবো না, পি ইজিক্যাল টু আমরা 1 ধরতে পারি, কোনো অসুবিধা নেই, কারণ এটা তো আমরা এক্স এন প্লাস পি এর ক্ষেত্রে পি এর ভ্যালু যাই ধরি না কেন তার জন্যই তো এটা কে দেবে। সুতরাং এখানে পি এর ভ্যালু 1 ধরলেই স্যাটিসফাই হয়ে যাচ্ছে, 2ও ধরতে পারিস 3ও ধরতে পারিস, দ্যাটস নট ইম্পর্টেন্ট। সুতরাং আমরা এরকম একটা পি খুঁজে পাচ্ছি, পি ইজিক্যাল টু 1 এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে না, এইটা লেস দেন এপসাইলন হচ্ছে। সুতরাং এখান থেকে আমরা কি বলতে পারবো যে এই যে সিকোয়েন্সটাকে আমি ধরেছিলাম যে কনস্ট্যান্ট সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটা একটা কি সিকোয়েন্স না, কচিস সিকোয়েন্স। সুতরাং এর পরেই এক্সাম্পলটা আছে, সেই এক্সাম্পলটাকে মার্ক করে নিবি তোরা, কেমন? এবং দেখ এখানে আমরা পেয়েছিলাম একটা কথা যে n গ্রেটার দেন ইকুয়াল টু m, এরকম ন্যাচারাল নাম্বার আর কি পাবো। তো এই যে ঘটনাটা ঘটছে এটা যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্যই ঘটছে। সুতরাং এক্ষেত্রে n বিলংস টু ক্যাপিটাল n হবে। আর n বিলংস টু ক্যাপিটাল n এটাকে যদি এই আকারে লিখতে হয় তাহলে আমরা কি লিখি না, এইভাবে লিখি যে ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু 1। তার মানে সমস্ত ন্যাচারাল নাম্বারগুলোই ঢুকে যাচ্ছে। তাহলে আমরা এরকম একটা এমও পাচ্ছি এখানে, এবং পি এর ভ্যালু এখানে পি ইজ ইকুয়াল টু আমরা যদি 1 ধরে নিই তাহলেই এটা স্যাটিসফাই করে যাবে। তো এই যে কন্ডিশনটা সেটা দেখছি এই সিকোয়েন্সটা, এই কনস্ট্যান্ট সিকোয়েন্সটা স্যাটিসফাই করছে। সুতরাং এই কনস্ট্যান্ট সিকোয়েন্সটা কি বলবো না, কচিস সিকোয়েন্স বলবো। নেক্সট দেখি আমাদের কি রয়েছে। নেক্সট বলছে কচিস ফার্স্ট থিওরেম অন লিমিট অ্যান্ড কচিস সেকেন্ড থিওরেম অন লিমিট। তো আমাদের এখানে কচিস ফার্স্ট লিমিট থিওরেম আছে এবং কচিস সেকেন্ড লিমিট থিওরেম রয়েছে। আমরা বেসিক্যালি এই দুটোর আগে স্টেটমেন্টটা দেখে নিই। আমি কচিস ফার্স্ট লিমিট থিওরেমের প্রুফটাও করিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তাহলে দেখা যাক, এখন আমরা সবার ফার্স্টে দেখি যে কচিস ফার্স্ট লিমিট থিওরেমের স্টেটমেন্টটা কি আছে, এবং একটা কাজ করছি আমি এর সাথে সাথে এর প্রুফটাও করিয়ে দিচ্ছি তোদেরকে, এবং তারপরে আমি কচিস সেকেন্ড লিমিট থিওরেমের স্টেটমেন্টটা বলে দেবো এবং সেক্ষেত্রে তার প্রুফটাও করাবো। তো দেখা যাক কচিস ফার্স্ট লিমিট থিওরেমের স্টেটমেন্ট কি বলছে। বলছে যে যদি এক্সএন এরকম একটা সিকোয়েন্স পাই আমরা, একটা কনভার্জেন্স সিকোয়েন্স, এবং তার লিমিটটা যদি এল হয়, তাহলে আমরা এখন বলছি যে কচিস ফার্স্ট লিমিট থিওরেম, ফার্স্ট লিমিট থিওরেম। তো বেসিক্যালি দেখ তোরা এই 2.8 যে পয়েন্টগুলো পাচ্ছিস তার ই নম্বর পয়েন্টে দেখবি আছে কচিস ফার্স্ট লিমিট থিওরেম, এখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে, এবং কচিস সেকেন্ড লিমিট থিওরেম এফ নাম্বার পয়েন্টে আছে, সেখানেও যে স্টেটমেন্টটা দেওয়া আছে। কিন্তু আমি স্টেটমেন্টের সাথে সাথে প্রুফটাও করাতে চাই। কিন্তু এরপরে দেখ যেখানে 2.9 স্টার্ট হচ্ছে সেখানে দেখ কচিস ফার্স্ট লিমিট থিওরেমের প্রুফটা করা আছে। কাজেই প্রুফটা যখন ওখান থেকে করতে হবে তো ওখান থেকেই আমি স্টেটমেন্টটা লিখছি, কিন্তু তোরা কিন্তু এখান থেকে ই এবং এফ ওই স্টেটমেন্ট দুটোকে মার্ক করে রাখ। একই ব্যাপার, এখানেও স্টেটমেন্ট আছে, এরপরে যখন প্রুফ করবো সেখানেও অলরেডি স্টেটমেন্ট তো শুরু তো দেওয়াই থাকবে। সুতরাং আমি আর এখান থেকে স্টেটমেন্ট দুটো বলছি না, এখন যেহেতু প্রুফটা করাবো তখন একবারে স্টেটমেন্টটা এখানে লিখে দিচ্ছি। তোরা এই স্টেটমেন্ট দুটোকেও মার্ক কর, কেমন? এরপরে দেখ চলে আসে কচিস ফার্স্ট লিমিট থিওরেমের প্রুফের, সেক্ষেত্রে আমরা স্টেটমেন্টটা এখন আগে লিখি তারপরে প্রুফটা করছি। কি বলছে? বলছে ইফ এ সিকোয়েন্স xn হ্যাজ এ লিমিট l দেন দি সিকোয়েন্স yn, যেখানে yn-টাকে আলাদাভাবে ডিফাইন করা আছে, অলসো হ্যাজ দ্য সেম লিমিট l। তাহলে বলছে এরকম, বলছে স্টেটমেন্টটা যে ইফ দ্য সিকোয়েন্স xn হ্যাজ দ্য লিমিট l, তার মানে এটাকে আমরা শর্টে কিভাবে লিখবো না, লিমিট অফ xn ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, l। দেন বলছে দেন লিমিট অফ yn, এই yn নতুন একটা সিকোয়েন্স আমি পাশে এখানে লিখে দিচ্ছি, হোয়ার yn ইজ ইকুয়াল টু কি না, yn কে আমরা এইভাবে ডিফাইন করে নিচ্ছি 1/n ইন্টু x1 প্লাস x2 প্লাস ডট ডট করে প্লাস আমরা কি লিখবো না, xn। তাহলে এক্ষেত্রে মনে রাখবি xn যে সিকোয়েন্সটা সেটা কনভার্ট করছে l এ। তাহলে বলছে এই যে yn যে সিকোয়েন্সটাকে আমরা এখানে কনস্ট্রাক্ট করেছি, যেখানে y1 ইজ ইকুয়াল টু কত হবে না, n এর জায়গায় 1 বসালে x1 হবে, আর n এর জায়গায় এখানে 1 বসবে। y2 কত হবে না, x1 প্লাস x2 বাই 2 হবে। y3 কি হবে, x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 হবে। আশা করি বুঝতে পারছিস তো। সুতরাং এটা yn। তাহলে বলছি যে দেন লিমিট অফ yn হোয়ার yn ইজ ইকুয়াল টু দিস ইজ অলসো কি হবে না, n। তার মানে yn এর লিমিটটাও সেম হবে। তার মানে দ্যাট ইজ দিয়ে যদি আমরা লিখে দিই, আমরা যেটা প্রমাণ করতে চাইছি যে লিমিট অফ yn সেটাকেও কি দেখাতে হবে না, l দেখাতে হবে। এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। বেসিক্যালি আমি স্টেটমেন্টটা মুছে দেবো এক্ষেত্রে। তো সুতরাং তোরা এক্ষেত্রে প্রমাণের ক্ষেত্রে মনে রাখবি এখানে যে প্রমাণটা এখন করবো, যে যদি xn সিকোয়েন্সটার লিমিট l হয় তাহলে এই যে সিকোয়েন্সটা পাচ্ছি এটাকে xn এর থেকেই আমি জেনারেট করেছি এই নতুন সিকোয়েন্সটাকে, সেটা কিনা কি আছে, এর n-তম টার্মটা আছে, এই সিকোয়েন্সের প্রথম n-খানা টার্মের যোগফল বাই n, এই যে সিকোয়েন্সটা জেনারেট করলাম তার লিমিটটাও কি দেখাতে হবে, যে l হবে। তাহলে আমি এটা মুছে দিলাম। দেখা যাক আমরা প্রুফটাকে কিভাবে এক্ষেত্রে করতে পারি, খেয়াল কর। তো বেসিক্যালি দেখ এখানে যখন প্রুফটাকে করেছে এটাকে দুটো কেসে করেছে, কেমন?
তো প্রুফটাকে আমরা দুটো কেসে করব। সবার ফার্স্টে আমি এখানে লিখে নিচ্ছি কেস 1। তো কেস 1 এর ক্ষেত্রে আমাদের কি বলেছে দেখা যাক। প্রথমে বলেছে যে ইফ এল ইজ ইকাল টু 0, তার মানে এই যে আমরা এক্সএন এর লিমিটটাকে এল ধরেছিলাম সেই এলটা যদি 0 হয় তার জন্য একটা কেস করব, আর যদি এলটা নন 0 হয় তার জন্য আরেকটা আমরা কেস করছি। তাহলে সবার ফার্স্টে আমরা কেস 1 এ কি লিখছি না ইফ এল ইজ ইকাল টু 0, 0 যদি হয় লিমিটটা তাহলে আমরা কি করতে পারবো। আচ্ছা, এক্সএন এর লিমিটটা যদি আমাদের 0 হয়ে যায় তার মানে সেই লিমিটের যে ডেফিনেশনটা ছিল যে মড অফ এক্সএন মাইনাস এল লেস দেন এপসাইলন হবে ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু এম, সেই জিনিসটা আগে আমরা লিখে ফেলি। তাহলে এখন আমরা এল ইজ ইকাল টু 0 মানে আমরা তার মানে কি বলতে পারবো যে লিমিট অফ এক্স এন, এটা আমাদের দেয়া ছিল এল এবং এখানে পার্টিকুলারলি এলটা হয়ে গেছে 0। তার মানে আমরা যদি একটা এপসাইলনকে চুজ করে দিই, আমি এর পাশে অত কিছু লিখলাম না, যে লেট এপসাইলন বি এন প্রি অ্যাসাইন্ড বাই অ্যান আরবিটারি স্মল পজিটিভ রিয়াল নাম্বার, এত কিছু আর বলছি না, জাস্ট স্মল এপসাইলনটাকে গ্রেটার দেন 0 হিসেবে ধরলাম। তাহলে এইটার থেকে আমরা কি লিখতে পারবো যে দেন দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার মানে ন্যাচারাল নাম্বার এম। তাহলে আমরা লিখতে পারবো এখানে দেন দেয়ার এক্সিস্ট এ ইন্টিজার এম, পজিটিভ ইন্টিজার দ্যাট মিন্স ন্যাচারাল নাম্বার এম, such that কি হয়ে যাবে না আমাদের মড অফ এক্সএন মাইনাস এল, এলটা এখন কত 0, এটা হয়ে যাবে লেস দ্যান এপসাইলন, তাই তো। তো এখানে বেসিক্যালি অ্যাডজাস্টমেন্টের জন্য এর আগেও আমি দেখিয়েছি, আজকের ভিডিওতেই তোরা পাবি যে লেস দ্যান এপসাইলন বাই 2 ছিল আর কি। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে শুরুতে এপসাইলন দিয়ে পরে তুই সেটাকে অ্যাডজাস্টমেন্ট করে এপসাইলন বাই 2 হবে কি এপসাইলন বাই 3 হবে সেটাকে তুই দিতে পারছিস। তো বেসিক্যালি এখানে আমি এপসাইলন বাই 2টাকেই একবারে দিয়ে দিলাম, কারণ আমি তোদের শিখিয়ে দিয়েছি যে এখানে এপসাইলন রেখেও কি করে পরে গিয়ে এটাকে দেওয়া যায়, তো তুই সেইভাবেও এটাকে করতে পারছিস। এখানে আপাতত এপসাইলন রেখে পরে যখন অ্যাডজাস্টমেন্টের জায়গা আসবে তখনও দেখবি যে এটাকে আমাদের 2 দিতে হচ্ছে বা 3 দিতে হচ্ছে, এরকম কিছু একটা অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে। তো যে ক্ষেত্রে আমাদের যেহেতু এপসাইলনটা একটা আরবিটারি স্মল পজিটিভ রিয়েল নাম্বার, সুতরাং এপসাইলন বাই 2 সেটাও আরবিটারিলি চুজেন স্মল পজিটিভ নাম্বার হবে, তো সুতরাং কোনো প্রবলেম নেই এই ক্ষেত্রে। তাহলে মড অফ এক্সএন মাইনাস 0 লেস দেন এপসাইলন বাই 2 হবে ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কি না এম এর জন্য। তাহলে এক্ষেত্রে আমরা বেসিক্যালি কি পেয়ে গেলাম না মড অফ এক্স এন এটা পেয়ে গেলাম লেস দেন এপসাইলন বাই 2 ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু, পাশে লিখবো কি না ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু এম। এবার আমরা কাকে নেবো না ওয়াই এন কে নেব। আচ্ছা, ওয়াই এন ইজিক্যাল টু আমাদের কি লেখা ছিল, আমাদের ওয়াই এন ইজিক্যাল টু লেখা ছিল কি না x1 প্লাস x2 এরকম করে করে xn অবধি ছিল। তাহলে আমরা এর মধ্যে আমরা এম পাবো, এরকম একটা সময় আসবে যখন আমরা এক্স এম এই টার্মটাকে পাবো। তার পরের টার্মটা কত হয়ে যাবে না এক্স এম প্লাস 1 হবে, তারপরেরটা এক্স এম প্লাস 2 হবে, এরকম করে করে একটা সময় আমরা শেষে এসে কি লিখবো না এক্স এন লিখবো। সুতরাং এই যে জিনিসটা ছিল x1 থেকে xn, তার মাঝে আমি এই জিনিসটাকে একটু ভেঙে লিখে নিলাম, কারণ এখানে এম এর প্রসঙ্গ এসছে বলে আমি এখানে একটা আলাদা করে নেব। এই যে টোটাল যোগটা দেখছিস এখানে আমি দুটো পার্টে ভাগ করে নেব, ওই জন্যই আমি xmটাকে লিখলাম এবং তার পরের টার্মটাকে লিখলাম, কেমন। আচ্ছা, এই যে টোটাল জিনিসটা ছিল এটার বাই কত ছিল না বাই ছিল n, তার মানে এখানে একটা আমি 1/n দিয়ে দিই আর এখানে আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, কেমন। তো এইটা ছিল আমাদের বেসিক্যালি yn। এখন এখানে ওরা কি করেছে না মড অফ yn লিখেছে এবং মড অফ yn লিখে সেটাকে লেস দেন ইকুয়াল টু কি করেছে না এই অবধি একটা টার্ম ধরেছে আর এইটাকে বাকি টার্ম লিখেছে এবং সেটাকে একবারে লিখে দিয়েছে। তো একবারে কিভাবে লিখেছে এটা যদি বই থেকে বুঝতে না পারিস তো আমি এখানে সেটাকে ভেঙে লিখে দিচ্ছি, দেখ যে কিভাবে লিখছি। তো এক্ষেত্রে বেসিক্যালি কি করছি মড অফ yn ধরলাম, তাহলে কি হয়ে যাবে না এখানে এনটা পজিটিভ, এটা টোটাল যদি মড নিত 1/n তো এমনিও বাইরেই থাকবে, কোনো অসুবিধা নেই যেহেতু এনটা এখানে পজিটিভ। এবং আমি এখানে এই x1 থেকে শুরু করে xm এই টোটালটাকে মনে মনে a ভাব আর এখান থেকে এই বাকি টার্মটাকে মনে মনে b ভাব। তাহলে অ্যাকচুয়ালি এখন আমাদের কি হয়ে যাবে যে মড অফ a প্লাস b হবে। তাহলে আমরা দেখেছি যে মড অফ a প্লাস b যদি হয় তাহলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করলে লেখা যায় লেস দেন ইকুয়াল টু মড a প্লাস মড b। তাহলে এখানে একবারে আমরা এখানে লিখে দিচ্ছি লেস দেন ইকুয়াল টু কত হবে না এটা পজিটিভ বলে এটা তো থেকে গেল, কিন্তু লেস দেন ইকুয়াল টু এখানে কত হয়ে যাবে না মড a মানে কত হবে না x1 প্লাস x2 এরকম করে করে কোন অবধি যাবে না xm অবধি যাবে এবং প্লাস আমাদের কত হয়ে যাবে না এখানটায় আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, প্লাস দিয়ে আমাদের মডের মধ্যে কি থাকবে না এই বাকি যেটা থাকবে মানে xm প্লাস 1 থেকে শুরু করে এখানে কোথায় এসে শেষ হবে না xn এ এসে শেষ হবে, কেমন। এই জিনিসটা থাকবে এখানে বেসিক্যালি। তাহলে এইটা আমি লিখতে পারছি এখান থেকে, তাহলে মড অফ yn লেস দ্যান ইকুয়াল টু এটা হয়ে গেল। আচ্ছা, এই এনটা এখন দুজনেরই নিচে চলে যাবে আর কি। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখ, এর পরের লাইনে আমি এইটাকে সেম রেখে দেব, মানে আমি এখন এখানে এই 1/n ইন্টু কি লিখবো না মড অফ x1 প্লাস x2 এরকম করে করে xm অবধি এটাকে লিখলাম।
এবং এই 1/n-টা এর সঙ্গেও গুণ হবে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য কর যে আমি যদি এই জায়গাটায় আবার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিকে ইউজ করি, তোরা মনে রাখবি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি শুধু দুটোর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, যে মড অফ a প্লাস বি লেস দেন ইকুয়াল টু মড a প্লাস মড বি, এটা তো হয়। এবং এটাকে কাজে লাগিয়ে দেখানো যায় যে শুধু দুটো বলে না, যতগুলো এরকম থাকুক, যদি ফাইনাইট সংখ্যকের এরকম যোগফলের মড থাকে তাহলে লেস দেন ইকুয়াল টু প্রত্যেকটা আলাদা আলাদা মড করে আমরা যোগ করে লিখতে পারি। তাহলে এখন যদি সেই জিনিসটাকে এটার উপর অ্যাপ্লাই করি, তাহলে এটা লেস দেন ইকুয়াল টু কত হবে, মড এটা প্লাস মড পরেরটা এরকম করে মড অফ এক্স এন হবে, এবং তার সাথে একটা কি হবে 1/n গুণ হবে। তাহলে আমরা এর পরের লাইনে এখানে এখন লেস দেন ইকুয়াল টু দিয়ে দিতে পারবো, কারণ এখানটায় ভাঙালে একটা লেস দেন ইকুয়াল টু অলরেডি চলে আসবে। তাহলে এখানে আমাদের এখন কত হয়ে যাবে, দেখ এটা তো একটা টার্ম গেলই, এর সঙ্গে প্লাস দিয়ে আমাদের এখন কত থাকবে না, এইটা লেস দেন ইকুয়াল টু মড অফ এইটা, তার মানে মড অফ কত এক্স এম প্লাস 1, তারপরে থাকবে মড অফ এক্স এম প্লাস 2, এরকম করে করে আমাদের একদম শেষে কি থাকবে না মড অফ এক্স এন থাকবে, কেমন? এবং এই যে টার্মগুলো থাকবে এর সঙ্গেও তো 1/n গুণ হবে, সুতরাং এই পুরো আমাদের এই টার্মটার সঙ্গে এর নিচে কি থাকবে না একটা এন থাকবে। আচ্ছা আমি এখানে একটা কাজ করছি, এর নিচেই একবারে এন দিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা আমাদের বুঝতে এবং দেখতে সেটা সুবিধা হবে, কেমন? তাহলে আমাদের এই পুরো ব্যাপারটা এখানে থাকছে, কেমন? আচ্ছা তাহলে দেখ এখানে যদি এই জিনিসটা আমরা এখানে লিখতে পারি এই অবধি, এরপরে একটা জিনিস একটুখানি আমি জাস্ট একটু ভিডিওতে একটা জিনিস একটু দেখে নিই, সেটা হচ্ছে এই অবধি তো আমাদের মানে স্ক্রিনে আসছে কি। হ্যাঁ মনে হচ্ছে আমরা মানে তোরা দেখতে পারবি আর কি, যখন ভিডিওটা দেখবি আশা করি এই অবধি দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আচ্ছা, তো এই অবধি আমরা এটাকে লিখতে পারলাম। নেক্সট আমরা এখানে কি করতে পারবো না, খেয়াল করে দেখ এই যে জিনিসটাকে আমরা লিখেছি এইখানে কতগুলো জিনিসের যোগফল আছে না, এমখানা পজিটিভ, এমখানা আমাদের রিয়াল নাম্বারের যোগফল আছে এবং তার মড নেই আছে, মানে এটা একটা পজিটিভ আমাদের রিয়াল নাম্বার। আচ্ছা এটা তো একটা ফিক্সড পজিটিভ রিয়াল নাম্বার, কারণ এই এমটা তো একটা ফিক্সড আমাদের কোনো একটা ন্যাচারাল নাম্বার ছিল, তাহলে এই x1 থেকে শুরু করে xm এটা একটা আমাদের কি হচ্ছে না ফিক্সড পজিটিভ রিয়াল নাম্বার হচ্ছে। তাহলে যদি এটা একটা ফিক্সড পজিটিভ রিয়াল নাম্বার হয়, তাহলে আমরা অবশ্যই এরকম একটা এন এর ভ্যালু লিখতে পারবো এখানে, যে এনটা বসালে পরে এই টোটাল ভাগফলটা লেস দ্যান কি হয়ে যাবে না ε/2 হয়ে যাবে। একটু ভেবে দেখতে এই জিনিসটা লেখা যায় কিনা, মনে করে দেখ আমরা একটা আর্কিমিডিয়ান প্রপার্টি এর আগেই আমরা করেছি আর কি আগের চ্যাপ্টারে, যে আর্কিমিডিয়ান প্রপার্টির যে ডিডাকশন ছিল সেখানে আমরা কি লিখেছিলাম যে এপসাইলনটা যতই আমাদের ছোট হোক না কেন, একটা পজিটিভ আরবিটারি পজিটিভ স্মল রিয়াল নাম্বার যদি হয়, তাহলে সেখানে অবশ্যই একটা ন্যাচারাল নাম্বার এন এক্সিস্ট করবে সাচ দ্যাট 1/n এটা লেস দ্যান এপসাইলন হবে এবং গ্রেটার দ্যান 0 হবে। তো বেসিক্যালি এই যে জিনিসটা, এই যে উপরে যেটা আছে এটা তো একটা ফিক্সড রিয়াল নাম্বার, তাহলে আমি যদি এখন নিচের এনটাকে বাড়াতে থাকি তাহলে এই টোটাল জিনিসটা আস্তে আস্তে কি হবে না কমতে থাকবে, তাহলে এটা কমতে কমতে একটা সময় ε/2 এর থেকেও কমে যাবে। তাহলে সেরকম একটা এন এর ভ্যালু দরকার আমাদের, সেই এন এর ভ্যালুটাকে আমি ধরে নিলাম এম ড্যাশ, তার মানে যখন এন এর ভ্যালুটা এম ড্যাশ হবে তখন এই ভাগফলটা লেস দ্যান ε/2 হবে। আচ্ছা যদি এন এর ভ্যালু এম ড্যাশের জন্য এই ঘটনাটা ঘটে, তাহলে যখন আমরা এম ড্যাশের পরবর্তী ন্যাচারাল নাম্বারটা বসাবো এম ড্যাশ প্লাস 1, তার জন্য এটা থাকবে, কারণ নিচে তো আরও বড় হয়ে যাচ্ছে, নিচে বড় হয় মানে টোটাল জিনিস আরও ছোট হয়ে যাবে। তার মানে আমরা এখন লিখতে পারবো যে দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এম ড্যাশ সাচ দ্যাট when n greater than equal to m ড্যাশ হবে, তখন এই যে জিনিসটা সেটা কি হয়ে যাবে না লেস দ্যান আমাদের কত হয়ে যাবে না ε/2 হয়ে যাবে। তাহলে এরপরে আমি এখানে লিখে দিচ্ছি, এই জায়গাটা একটুখানি মুছে দিলাম, এখানে মুছে এই জায়গাটায় করে দিচ্ছি আমরা কি না, এখানে লিখবো যে দেয়ার এক্সিস্ট, এখানে একবারে লিখে দিচ্ছি, সো দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এম ড্যাশ বিলংস টু এন লিখে দেয় মানে একবারে ন্যাচারাল নাম্বার সেটা বোঝাচ্ছে। সো দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এম ড্যাশ সাচ দ্যাট কি লিখতে পারবো আমরা না, এই যে জিনিসটা আমরা লিখেছি যে মড অফ x1 প্লাস x2 এরকম করে করে আমাদের xm অবধি বাই কি হবে না n লেস দ্যান কত হয়ে যাবে ε/2 লিখতে পারবো ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু m ড্যাশ, কারণ n এর ভ্যালু m ড্যাশ হলেই এটা স্যাটিসফাই করে, এবং যদি m ড্যাশের পরবর্তী কিছু বসাই তাহলে আরও ছোট হয়ে যাবে, মানে সেটা স্যাটিসফাই করবে, কোনো প্রবলেম নেই। তাহলে যখনই n এর ভ্যালুটা m ড্যাশ বা তার পরবর্তী কোনো ন্যাচারাল নাম্বার বসাবো তখন এই টোটাল জিনিসটা ε/2 থেকে এখানে ছোট হয়ে যাবে। আচ্ছা এটা তো এখানে আমরা লিখতে পারলাম, এবং এটা কেন স্যাটিসফাই করলো, কারণ এটা একটা আমাদের ফিক্সড পজিটিভ রিয়াল নাম্বার বলেই এটা স্যাটিসফাই করলো। আচ্ছা এখন এই যে জিনিসগুলো লেখা ছিল এই জিনিসগুলোকে আমি কি লিখতে পারি, খেয়াল করে দেখ আমরা একটু আগে শুরুতে কি লিখেছিলাম মনে আছে,
আমরা লিখেছিলাম এক্সএন এর লিমিটটা কত 0, সেখান থেকে কি লিখেছিলাম যে মড অফ এক্সএন এটা হয়ে গেছিল লেস দেন এপসাইলন বাই 2 ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু এম আমরা লিখেছিলাম না। তাহলে এন এর ভ্যালুটা যখন এম বা তার থেকে বড় তখন আমাদের মড অফ এক্সএনটা কি হয়ে যায় না লেস দেন এপসাইলন বাই 2 হয়ে যায়। তাহলে এই যে এম প্লাস 1 এটা এর থেকে বড়, তার মানে এই জিনিসটাও লেস দেন এপসাইলন বাই 2 হবে। এরকম করে করে পরবর্তী সকল জিনিসগুলো সবই লেস দেন এপসাইলন বাই 2 হবে। আচ্ছা, এই যে সকল জিনিসগুলো এখানে লেস দেন এপসাইলন বাই 2 হবে, এখানে এরকম কতগুলো আমরা পাবো এরকম এপসাইলন বাই 2 যোগ করলে এখানে কতগুলো এখানে নাম্বার আছে কি করে বের করতে হয়? এটা সব কনজিকিউটিভ ইন্টিজার মানে ন্যাচারাল নাম্বার, সব পরপর বসেছে। তাহলে যদি পরপর থাকে 1 2 3 4 এইভাবে যায়, তাহলে হঠাৎ করে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে 33 থেকে 67 মধ্যে কতগুলো আমাদের নাম্বার রয়েছে, ফ্রম 33 টু 67, তাহলে কি করে বের করি? 67 মাইনাস 33 প্লাস 1 করতে হয়। তার মানে এখানে কতগুলো আছে না এন মাইনাস এম প্লাস 1, তার মানে এন মাইনাস এম মাইনাস 1 হয়ে যাবে, প্লাস 1 মানে মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে, মানে এন মাইনাস এম খানা আছে। তার মানে এখন আমরা দেখছি এইটাও লেস দেন এপসাইলন বাই 2, এরকম করে করে এটাও লেস দেন এপসাইলন বাই 2, এবং এখানে এরকম কতগুলো আছে না আমাদের টোটাল এন মাইনাস এম খানা আছে। তার মানে এখন আমরা কি লিখতে পারবো না এই প্রত্যেকটা জায়গায় যদি আমরা লেস দেন এপসাইলন বাই 2 বসিয়ে দিই, তাহলে এখানে আমরা লিখতে পারবো পরের লাইনে যে লেস দেন এন মাইনাস এম ইন্টু এপসাইলন বাই 2, আর বাই এনটা সেক্ষেত্রে থেকে যাবে। তাহলে আমরা এখান থেকে অ্যান্ড বলে লিখে দিচ্ছি কি না এই যে জিনিসটা লিখলাম যে মড অফ এক্স এম প্লাস 1 প্লাস এখানে ডট ডট দিয়ে একদম শেষে হয়ে যাচ্ছে কত এক্স এন বাই আমাদের কত হয়ে যাচ্ছে এন, এটা কত হয়ে যাবে লেস দেন না কতগুলো আছে টোটাল এন মাইনাস এম খানা আছে ইন্টু কত হবে এপসাইলন বাই 2 বাই কি হবে না এন হবে। এবং এই ঘটনাটা ঘটছিল আমাদের কোন সমস্ত এন এর জন্য না এন গ্রেটার দেন ইকুয়াল টু এম হলে। তো পাশে আর কিছু দেওয়ার দরকার নেই, যেহেতু এখানে আমরা সবাই এম এর থেকে বড় সংখ্যাই বসিয়েছি, সুতরাং পাশে আর ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু এম কিন্তু লেখার এখানে কোনো প্রয়োজনীয়তা নেই। আচ্ছা, এইটাকে যদি আমি এইটা এখন মুছে দিলাম, খেয়াল কর এটাকে মুছে দিচ্ছি, এইটা আমার দরকার, এইটা লাগবে আর কি এখানে লেখার জন্য। এখন এই জিনিসটা কি হয়ে যাচ্ছে এন দিয়ে ভাগ করে দিলে 1 মাইনাস এম বাই এন হয়ে যাচ্ছে, আর এপসাইলন বাই 2টা যদি আমরা সেক্ষেত্রে এখানে গুণ করে দিই আর কি, তো এক্ষেত্রে কত হয়ে যাবে না এখানে আমাদের হয়ে যাচ্ছে এখানটায় কত হয়ে যাবে এপসাইলন বাই 2 হয়ে যাবে, এপসাইলন বাই 2 দিয়ে গুণ করলে, আর এটার সঙ্গেও একটা এপসাইলন বাই 2 হবে। তাহলে আমি এপসাইলন বাই 2 এর থেকে কিছু জিনিস বিয়োগ করছি, তার মানে সেটা কার থেকে ছোট না অবশ্যই এপসাইলন বাই 2 এর থেকে ছোট। তার মানে আমরা কি পেয়ে গেলাম যে এই জিনিসটাও লেস দেন এপসাইলন বাই 2 এবং এই জিনিসটাও লেস দেন এপসাইলন বাই 2। তাহলে যোগ করলে লেস দেন এপসাইলন লিখতে পারবো যে মড অফ ওয়াই এন এখন লেস দেন এপসাইলন। এই ঘটনাটা কোন এন গুলোর জন্য ঘটছে না এই ঘটনাটা ঘটছে যখন এন গ্রেটার দেন ইকুয়াল টু এম ড্যাশ, আর এই ঘটনাটা ঘটছিল বাই টোটাল যে জিনিসটা ঘটছিল সেটা এন গ্রেটার দেন ইকুয়াল টু এম এর জন্য হচ্ছিল। এখন ওই এম আর এম ড্যাশ এদের মধ্যে যে ম্যাক্সিমাম সেটার থেকে যদি এখন এন বড় হয়ে যায় সেটার সমান বা তার থেকে বড়, তাহলে দুটো ঘটনাই একসাথে ঘটবে, এটা আমরা জানি, আজকের ভিডিওতেই আমি শুরুতে বলেছি একটা প্রমাণের সময়। তাহলে এখন আমরা কি করব না আমরা এখানে ধরে নেব ওরা কিন্তু এখানে এই যে এদের দুজনের যেটা ম্যাক্সিমাম সেটাকে ওরা ধরে নেয়নি কিছু, জাস্ট লিখে দিই যে এন গ্রেটার দেন ম্যাক্স অফ ওটা। আমি এখানে একটা কিছু ধরে নিচ্ছি, আমি সাপোজ এখানে m1 নাম দিচ্ছি, ওটা m1 ইজ ইকুয়াল টু কি লিখে দিচ্ছি যে ম্যাক্সিমাম অফ কি হয়ে যাবে না এম ড্যাশ কমা কি লিখবো না এম লিখবো, এদের দুজনের মধ্যে যে ম্যাক্সিমামটা সেটাকে আমি m1 নাম দিলাম। তাহলে এখন যখন n গ্রেটার দেন ইকুয়াল টু m1 হয়ে যাবে তখন আমরা এটাও লেস দেন এপসাইলন বাই 2 এটাও লেস দেন এপসাইলন বাই 2 ইউজ করতে পারবো। তাহলে এখন এই দুটো জায়গাতেই লেস দেন এপসাইলন বাই 2 বসালে মড অফ ওয়াই এন লেস দেন কত হয়ে যাবে এপসাইলন, কখন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু m1 এর জন্য। তাহলে এটা আমি মুছে দিয়ে এখন আমি ফাইনালি এই জায়গাটায় বসিয়ে দিলে কি পেয়ে যাব ফাইনাল লাইনটা না পেয়ে যাব অতএব মড অফ ওয়াই এন এটা লেস দেন আমাদের হয়ে যাবে এপসাইলন বাই 2 প্লাস এপসাইলন বাই 2, দ্যাট মিনস এপসাইলন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কি না m1 এর জন্য। ওরা কিন্তু এন গ্রেটার দেন জাস্ট লিখেছে, দেখবি ম্যাক্স অফ এইটা কমা এইটা, গ্রেটার দেন শুধু না গ্রেটার দেন ইকুয়াল টুর জন্যই এটা হবে। তো এক্ষেত্রে আমরা কি লিখতে পাচ্ছি এর পরের লাইনটা লেখা যায় না যে মড অফ ওয়াই এন মাইনাস 0 লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু m1, এই কথাটা লিখতে পারি। তার মানে আমরা দেখছি যে সিকোয়েন্সের লিমিটের ডেফিনিশন অনুযায়ী লিমিট অফ ওয়াই এন ইজ ইকুয়াল টু কত হবে 0 হবে, অথবা আমরা এখান থেকে লিখে দিলাম যে লিমিট অফ ওয়াই এন ইজ ইকুয়াল টু কত 0। তার মানে আমরা কি প্রমাণ করলাম কেস 1 এ যে যদি এক্স এন এর লিমিটটা 0 হয় তাহলে ওয়াই এন যে সিকোয়েন্সটাকে আমরা কনস্ট্রাক্ট করেছিলাম তার লিমিটটাও কত হয়ে যাচ্ছে না 0 হয়ে যাচ্ছে। কেমন? তাহলে এবার আমরা কেস 2 তে চলে আসি। কেস 2 তে আমরা বেসিক্যালি কি করব না কেস 2 তে আমাদের নতুন করে আর কিছু করার নেই, এই যে আমরা রেজাল্টটা এখানে বের করলাম সেটাকেই আমরা কাজে লাগাবো, দেখা যাক যে কিভাবে সেটাকে আমরা কাজে লাগাতে পারি। কেমন? তাহলে কেস 2 তে আমরা এখানে ধরে নিচ্ছি যে এলটা সেক্ষেত্রে নট ইজ ইকুয়াল টু 0।
কি ধরবো না, ইফ এল নট ইজ ইকুয়াল টু 0। তাহলে এল যদি এক্ষেত্রে নট ইজ ইকুয়াল টু 0 হয় এবং এক্স এন এর লিমিটটা আমাদের কত দেওয়া ছিল না, এল দেওয়া ছিল, তাহলে আমাদের এখানে লেখা ছিল যে লিমিট অফ এক্স এন শুরুতেই দেওয়া ছিল এটা এল, এখানে এলটা নট ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তার মানে এর পরের লাইনে কি লেখা যায় যে লিমিট অফ এক্স এন মাইনাস এল, সেটা তার মানে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে না? তার কারণ লিমিট দুটো ভাগে ভাগ হয়ে যাবে, এটা তো কনস্ট্যান্ট টার্ম, এর লিমিট তো এলই থাকবে, আর লিমিট অফ এক্স এন এল হবে, মানে এল মাইনাস এল মানে এটা 0 হয়ে যাবে। তার মানে এই যে আমরা টার্মটা পাচ্ছি এটা একটা নতুন সিকোয়েন্স, মনে মনে এই সিকোয়েন্সটাকে আমরা এসএন হিসেবে ধরে নিতে পারি। সাপোজ ধরে নিই সিকোয়েন্সটার নাম এসএন, তাহলে লিমিট অফ এসএন কত হলো, 0। আচ্ছা, কেস 1টাকে এখন কাজে লাগাতো, এখানে লিখতে পারবো না বাই কেস 1, বাই কেস 1 কি লিখতে পারবো, ওখানে কি ছিল কেস 1 এ, যদি লিমিট অফ এক্স এন ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে কি প্রমাণ করেছিলাম যে লিমিট অফ x1 প্লাস x2 এরকম করে প্লাস xn বাই n, তার লিমিটও কি হয়েছিল না, 0 হয়েছিল, আমরা দেখেছিলাম, এবং ওইটাকে আমরা yn নাম দিয়েছিলাম। তাহলে এখন এটাকে যদি আমরা মনে মনে sn ধরি, তাহলে লিমিট অফ sn যদি 0 হয় তাহলে লিমিট অফ s1 প্লাস s2 এরকম করে sn বাই n, তার লিমিটও কত হবে, 0 হবে। তাহলে আমরা লিখছি বাই কেস 1, s1 কত হবে বলতো, এখানে n এর জায়গায় 1 বসা, তার মানে x1 মাইনাস l প্লাস আমাদের কত হবে না x2 মাইনাস এল প্লাস দিয়ে এরকম করে একদম শেষে আমাদের এসএন যেটা হবে সেটা হবে এটাই যে xn মাইনাস এল, এইটা বাই কি হবে না, আমাদের বাই হবে হচ্ছে n। এই টোটাল জিনিসটার লিমিট আমাদের কত হয়ে যাবে, আমি এখানে লিমিট দিয়ে একবারে লিখছি, বইতে এরা লিমিট দিয়ে একবারে না লিখে টেন্স টু লিখেছে, একই কথা, এটাকে টেন্স টু 0 করাও যার লিমিট লেখা একই কথা, তাহলে এই জিনিসটার লিমিট হচ্ছে 0, এটাকে আমরা লিখতে পাচ্ছি বাই কেস 1, কেমন? তাহলে এখন এই পুরো জিনিসটাকে ভাঙিয়ে দিলে কত হয়ে যাবে না, প্রথমে আমাদের থেকে যাচ্ছে কত না, লিমিট অফ x1 প্লাস x2, শুরুতে কত থাকছে x1 প্লাস x2 এরকম করে করে কোন অবধি যাচ্ছে না, xn অবধি যাচ্ছে, বাই একটা কি বসে যাচ্ছে না, n বসে যাচ্ছে, তাই তো? আর এখানে মাইনাস এল করে কতগুলো এল আছে না, n খানা এল আছে, তার মানে মাইনাস দিয়ে আমাদের কত হবে, n l বাই n হবে না, এই টোটালটার এই বাইরে লিমিট রেখে দিচ্ছি, এটা কত হয়ে যাচ্ছে 0, এই n কেটে দিলাম, তাহলে লিমিট অফ এটা তো কনস্ট্যান্ট, আমি এর উপর লিমিট অ্যাপ্লাই করলেও এলই থাকবে, এবং সেই এলটাকে ওপাশে নিয়ে গেলে আমরা কি লিখতে পারবো না, লিখতে পারবো লিমিট অফ x1 প্লাস x2 প্লাস ডট ডট করে প্লাস xn বাই কি হবে না n ইজ ইকুয়াল টু কত হয়ে গেল না, l হয়ে গেল। এই জিনিসটাকে আমি কি ধরেছিলাম, শুরুতেই আমাদের স্টেটমেন্টে দেওয়া ছিল এটা মানে yn, তার মানে আমরা লিখতে পারবো এখান থেকে কি না, লিমিট অফ yn ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে না, l হয়ে যাচ্ছে। তার মানে আমরা দুটো কেসের ক্ষেত্রেই প্রমাণ করতে পারলাম যে যদি লিমিট অফ xn ইজ ইকুয়াল টু l হয় তাহলে লিমিট অফ yn ও কি হচ্ছে, l হচ্ছে, সেটা l 0 হলেও হচ্ছে, l যদি সেক্ষেত্রে নট ইজ ইকুয়াল টু 0 হয় তাহলেও হচ্ছে। এবং কেস 2টাকে কিন্তু আমাদের আলাদা করে আর খাটনি করে কিছু প্রমাণ করা লাগেনি, এটাকে আমরা কিভাবে প্রমাণ করতে পেরেছি না, এটাকে আমরা সেই কেস 1 এর যে স্টেটমেন্টটা পেয়েছি, মানে যে রেজাল্টটা পেয়েছিলাম সেটাকে ইউজ করেই আমরা কেস 2টাকে করতে পেরেছি, কেমন? তো আশা করি এটা বোঝা গেল, এটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম, এটা হচ্ছে কচিস ফার্স্ট লিমিট থিওরেম, কেমন? আচ্ছা, এবার আমরা কি করব না, আমরা যে কচিস ফার্স্ট লিমিট থিওরেমের প্রুফটা করলাম তার উপর বেস করে আমরা এখন একটা করোলারি দেখব এবং তার প্রুফটাও অবশ্যই আমরা করব। তো সেই করোলারিটার স্টেটমেন্টটা আগে আমরা লিখে ফেলি, দেখবি এর পরেই কচিস ফার্স্ট লিমিট থিওরেমের পরেই একটা করোলারি লেখা রয়েছে। তো করোলারিটা কি বলছে, করোলারিটা বলছে তার স্টেটমেন্টটা যে ইফ অল দ্য টার্মস অফ এ সিকোয়েন্স xn ইজ পজিটিভ, লেখা রয়েছে x1 x2 এরকম করে করে xn অফ দ্য সিকোয়েন্স ইফ x1 x2 ডট ডট xn অফ দ্য সিকোয়েন্স xn আর অল পজিটিভ, তার মানে প্রতিটা টার্ম একটা সিকোয়েন্স xn এর প্রত্যেকটা টার্মই পজিটিভ। তো আমি এটাকে লিখে দিলাম এইভাবে শর্টে যে ইফ xn গ্রেটার দ্যান 0 ফর অল n বিলংস টু ক্যাপিটাল N, তার মানে বোঝা যাচ্ছে যে xn যে সিকোয়েন্সটা তার প্রত্যেকটা টার্মই কি হয়েছে না, পজিটিভ হয়েছে। এবং শুধু তাই নয়, xn এর লিমিটটা কি দেওয়া আছে না, l দেওয়া আছে, অ্যান্ড কি লিখছি না, লিমিট অফ xn ইজ ইকুয়াল টু দেওয়া আছে l, অবভিয়াসলি lটাও গ্রেটার দেন 0 হবে সেক্ষেত্রে। তাহলে বলছে আমাদেরকে প্রমাণ করতে হবে, দেন যেটা প্রমাণ করতে হবে সেটা বলছে যে লিমিট অফ কত না x1 ইন্টু x2 এরম করে করে ইন্টু xn হোল টু দি পাওয়ার 1/n, এটার লিমিটও কত হবে না, l হবে। এই সিকোয়েন্সটার লিমিটও আমাকে দেখাতে হবে যে l হবে, এটাকে আমরা এখন প্রুফ করব। দেখা যাক কীভাবে প্রুফ করতে পারি। তাহলে যেহেতু আমাদের লিমিট অফ xn ইজ ইকুয়াল টু আমাদের এখানে l লেখা আছে, তাহলে আমরা দেখ এখানে কি করছি, আমরা সবার ফার্স্টে এই লাইনটা লিখে দিলাম যে লিমিট অফ xn ইজ ইকুয়াল টু কত না, l। এইবার আমি দুপাশে কি করছি
না আমি লগ অ্যাপ্লাই করছি। তো কেন আমরা এখানে লগ অ্যাপ্লাই করতে পারবো? তার কারণ হচ্ছে লগ যদি আমরা কোনো একটা নাম্বারের ওপরে সেক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে সেই নাম্বারটা অবশ্যই কি হতে হবে না সেক্ষেত্রে পজিটিভ হতে হবে। তো বেসিক্যালি এটা পজিটিভ, এর প্রত্যেকটা টার্ম পজিটিভ ছিল এবং লিমিটিং ভ্যালুটাও এলটাও পজিটিভ আছে, আমাদের লেখাই আছে স্টেটমেন্টে। সুতরাং দুপাশে আমরা লগ নিয়ে নিতে পারি। তাহলে আমরা কি নিয়ে নিচ্ছি না লগ অফ, এখানে লিখে দিলাম যে লিমিট অফ এক্স এন। অবশ্যই আমি এখানে প্রত্যেকটা ক্ষেত্রে বা তোরাও পরীক্ষার সময় এন টেন্স টু ইনফিনিটি লিখে সময় নষ্ট করবি না, কারণ লিমিটের ক্ষেত্রে এন টেন্স টু অলওয়েজ ইনফিনিটি হয়, অন্য কিছু এখানে হওয়ার কোনো রাস্তা নেই। সুতরাং এটা না লিখলেও কোনো ব্যাপার না। এটাকে আমি ই এর সাপেক্ষে নিচ্ছি, এদিকেও আমাদের কত থেকে যাচ্ছে না লগ এল, এখানেও আমরা বেস ই করে দিচ্ছি। আচ্ছা এই যে লিমিটটা এটা বাইরে চলে আসবে, মানে এটা হয়ে যাবে লিমিট অফ লগ অফ এক্স এন বেস ই ইজ ইকাল টু কত হয়ে যাবে না লগ এল বেস ই। এই ঘটনাটা কেন ঘটবে, কেন এই লিমিটটা এক্ষেত্রে বাইরে চলে আসলো আর লগটা এক্ষেত্রে এক্স এন এর আগে চলে গেল? তার কারণ হচ্ছে এই ঘটনাটা তখনই ঘটতে পারে যদি কিনা সেই ফাংশনটা একটা কন্টিনিউয়াস ফাংশন হয়। তো লগ এক্স এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, সুতরাং এক্ষেত্রে লিমিটটা আমাদের এবং লগটা ফাংশন দুটো কি হয়ে যাচ্ছে, লিমিট এবং ফাংশন দুটো এখানে ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই ঘটনাটা একমাত্র কেন হচ্ছে না আমরা এখানে লিখে দেবো অ্যাজ log x is a continuous ফাংশন। যেহেতু কন্টিনিউয়াস সুতরাং এটা আমরা লিখতে পাচ্ছি। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। আচ্ছা এই জিনিসটা যদি এখান থেকে পেয়ে যাই আমরা, তাহলে এটাকে যদি এখন এপাশে আমরা নিয়ে আসি তাহলে যে সিকোয়েন্সটা তৈরি হবে নতুন, সেই সিকোয়েন্সটার লিমিট কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আমরা আগের প্রমাণটার ক্ষেত্রে দেখেছিলাম যে যেহেতু লিমিট অফ এক্স এন ইজ ইকুয়াল টু এল, তাহলে লিমিট অফ এক্স এন মাইনাস এল সেক্ষেত্রে কত হয়ে যাবে না 0 হয়ে যাবে সেক্ষেত্রে। তাহলে এখন আমরা এখান থেকে কি বলতে পারি, আর একটা জিনিস লক্ষ্য করে দেখ, আমরা যদি এইটাকে এপাশে নিয়ে এসে এই টোটাল যে সিকোয়েন্সটা হবে তার লিমিটটাকে 0 করে, যেটা আমাদের ওই কচিস ফার্স্ট লিমিট থিওরেমের প্রুফ ছিল তার কেস 2 এর মতো প্রমাণ করি, তাহলেও প্রমাণ করতে পারবো। আবার যদি আমরা জাস্ট আমাদের কচিস ফার্স্ট লিমিট থিওরেমের স্টেটমেন্টে যেটা ছিল সেটাকে যদি অ্যাপ্লাই করি যে এটা একটা সিকোয়েন্স, তার লিমিট যদি আমাদের এখানে এটা দেওয়া আছে, তার মানে লিমিট অফ এক্স এন ইজ ইকুয়াল টু এল, এটার মতো হয়েছে এই ব্যাপারটা। তাহলে যদি এক্স এন এর লিমিট হয় এল, তার মানে আমরা দেখাতে পারবো যে মানে বলতে পারবো বাই কচিস ফার্স্ট লিমিট থিওরেম এক্স ওয়ান প্লাস এক্স টু এরকম করে করে প্লাস এক্স এন বাই এন, তার লিমিটে কত হবে এল হবে। তার মানে এখন এই যে সিকোয়েন্সটা সেটাকে আমরা এখন যদি মনে মনে এস এন হিসেবে ভাবি, তাহলে এখন লিমিট অফ এস ওয়ান প্লাস এস টু এরকম করে এস এন বাই এন, তার লিমিটও কত হবে এটাই থাকবে। তাহলে অবশ্যই এখানে লিখতে হবে অতএব বাই কি না কচিস ফার্স্ট লিমিট থিওরেম, বাই কচিস ফার্স্ট লিমিট থিওরেম। কি লিখতে পারবো আমরা না লিখতে পারবো যে লিমিট অফ, প্রথমে হবে এস ওয়ান মানে এখানে 1, তার মানে কত হবে লগ এক্স ওয়ান, তারপরে আমাদের কত হবে না লগ এক্স টু, এরকম করে করে আমাদের এস এনটা কত হয়ে যাবে না লগ এক্স এন বেস ই, বাই কি হবে না এন হবে, বাই হলো এন, এটার লিমিটও কত হয়ে যাবে না এই জিনিসটাই হবে কি না লগ এল বেস ই। এটা আমরা একমাত্র লিখতে পারছি কারণ ফার্স্ট লিমিট থিওরেমের রেজাল্টটাকে কাজে লাগিয়ে যে এক্স এন কোনো একটা সিকোয়েন্স হলে তার লিমিট যদি এল হয় তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু করে এক্স এন বাই এন তার লিমিটও এল হবে। তো এটাকে মনে মনে এস এন ভাবলেই আমরা এই জিনিসটাকে লিখতে পারছি বাই ফার্স্ট লিমিট থিওরেমের স্টেটমেন্ট অনুযায়ী। তাহলে এখন আমি কি করছি এই জিনিসটাকে মুছে দিচ্ছি, দিয়ে উপরে আমরা এই জিনিসটা লিখছি। কি করব না লগ যদি যোগ আকারে থাকে তাহলে লগ গুণ হয়ে যায়, আমরা লগের সেক্ষেত্রে রুল জানি। তাহলে এখানে লিখতে পারবো লিমিট অফ, উপরে কি হয়ে যাবে না লগ এখানে বেস ই হবে এবং উপরে আমাদের কি হয়ে যাবে না এক্স ওয়ান ইন্টু এক্স টু, এরকম করে করে কি হয়ে যাবে না এক্স এন হয়ে যাবে। একটা বাই ছিল 1/n এখানে ছিল, ইজিক্যাল টু আমরা কত পেয়ে যাচ্ছি না পেয়ে যাচ্ছি লগ ই এল বেস ই। আচ্ছা এই 1/nটা লগের এখানে আমরা জানি যে লগের এখানে যদি এ হয় তাহলে এর এখানে পাওয়ারে চলে যায়। তাহলে পরের লাইনে লিখতে পারবো কি না লিমিট অফ লগ এখানে হয়ে যাবে এক্স ওয়ান ইন্টু এক্স টু ডট ডট এক্স এন হোল টু দি পাওয়ার, তার মানে 1/n বেস ই ইজিক্যাল টু কত হয়ে গেল না লগ এল বেস ই হয়ে গেল। আচ্ছা তাহলে এখন আমরা বলতে পারছি এখান থেকে কি না দেখ দুপাশের থেকে আমরা কম্পেয়ার করে কি লিখতে পারি যে লিমিট অফ এক্ষেত্রে দেখছি লগ সামথিং একটা সিকোয়েন্স বেস ই ইজিক্যাল টু লগ এল বেস ই, তার মানে লগটা যদি এখন না থাকে তার মানে এই জিনিসটার লিমিট কত হয়ে যাবে না এল হয়ে যাবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো যেহেতু দুপাশেই আমাদের সেম ফাংশন রয়েছে লগ, তাহলে আমরা কি বলতে পারবো
যে এই যে জিনিসটা রয়েছে সিকোয়েন্সটা তার লিমিট কত হবে না, এদিকে আমরা কম্পেয়ার করে এল পাচ্ছি, তার মানে লিমিট অফ x1 ইন্টু x2 ডট 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 এরকম করে xn হোল টু দি পাওয়ার 1/n ইজ ইকাল টু কত হয়ে যাচ্ছে না এল হয়ে যাচ্ছে। তো এটাই তো আমাদের প্রুফ করতে দিয়েছিল। এটা হচ্ছে কচিস ফার্স্ট লিমিট থিওরেমের একটা করোলারি, যে করোলারিটাও আমরা এক্ষেত্রে স্টেটমেন্টটাও দেখলাম এবং সেটার প্রুফও করলাম। তো বেসিক্যালি আজকে আমাদের এই ভিডিওটার মধ্যে কিন্তু অনেক কিছু আমরা এখানে কভার করলাম। তো এরপরে আমাদের যে নেক্সট ভিডিওটা আসবে সেখানে আমরা কচিস সেকেন্ড লিমিট থিওরেম থেকে স্টার্ট করবো আর কি। এবং মোটামুটি আশা করি আজকে যেটা হলো সে তার যে প্রুফগুলো আমরা করেছি বা যে অঙ্কগুলো আমরা দেখিয়েছি সেগুলো সবই আশা করি বোঝা গেছে। কেমন? ওকে, থ্যাংক ইউ।